আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা মনে হয় শুরু করে দিতে পারি। আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে চ্যাটে বলবেন, আনমিউট করা দরকার নেই। একসাথে যদি অনেক মানুষ আনমিউট করে তাহলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তো আজকে আমাদের প্রথম ক্লাস। এটা যেহেতু কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিগিনার সেশন, তো আমরা একদম শুরু থেকেই শুরু করব। লাইক কোডফোর্সে হ্যান্ডেল, কোডফোর্সে অ্যাকাউন্ট খোলা থেকে সবই দেখা দিব আর কি। আমি দেখলাম অনেকেরই কোডফোর্সে অ্যাকাউন্ট আছে কিন্তু কয়েকজনের নাই, সেই জন্য সবই দেখায় দেওয়া হবে। কারো যদি স্ক্রিন দেখতে প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন। যে কোনো ধরনের প্রবলেম হলে চ্যাটে একটু বলবেন, আনমিউট করে নেন। আমরা আজকে শুরু করব হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য। আমরা বেসিক্যালি codeforces.com এই ওয়েবসাইটটাই প্রেফার করি বিগিনার লেভেলের জন্য এবং অ্যাডভান্স লেভেলের জন্য। codeforces.com এই ওয়েবসাইটটাতে অনেক ভালো স্ট্যান্ডার্ডের প্রবলেম পাওয়া যায়, স্পেশালি বিগিনারদের জন্য। কারণ অন্যান্য ওয়েবসাইটে দেখা যায় যে কোন স্পেসিফিক অ্যালগরিদম রিলেটেড প্রবলেম বেশি থাকে। সো বিগিনারদের জন্য আসলে অ্যালগরিদম শেখার আগেই কোন অ্যালগরিদম রিলেটেড প্রবলেমে হাত দেওয়াটা বাজে প্র্যাকটিস। সো এই জন্য আমরা চেষ্টা করব কোডফোর্সেস এ সবসময় প্র্যাকটিস করার, মানে বেশিরভাগ সময়। আপাতত আমরা এই কোর্সে কোডফোর্সেস এর আপাতত এই সেশনের জন্য আমরা কোডফোর্সেস এ প্র্যাকটিস করব। হ্যালো, কেউ আনমিউট করেন না নিজেকে, ঠিক আছে? স্ক্রিন কি সবাই ক্লিয়ার দেখতে পারতেছে? আমি codeforces.com এই ওয়েবসাইটে ঢুকেছি। স্ক্রিন কি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, সবাই কাইন্ডলি নিজেকে আনমিউট করে দেন। আমি কোনো প্রবলেম হলে চ্যাটে বলবেন, আর এছাড়া আর কিছু বলা দরকার নেই। মানে ওকে যদি থাকে তাহলে বলা দরকার নেই, প্রবলেম হলেই বলবেন। আচ্ছা, স্ক্রিনে অনেকে দেখতে পারতেছে, আবার অনেকে জন্য ঝাপসা লাগতেছে। এটা প্রবাবলি তাহলে নেটের সমস্যা, ঠিক আছে? কারণ যদি সবার সমস্যা হইতো তাহলে বুঝতাম এখানে কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে? এটা বহুত বিখ্যাত, এটা সিটিং এ করলে সমস্যা। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল করবেন কেউ যেন, কারণ অনেকের সাউন্ড আসতেছিল, তো একটু খেয়াল করবেন কেউ যেন আবার নিজেকে আনমিউট করে না দেয়, ঠিক আছে? প্রবলেম যদি হয় তাহলে চ্যাটে বলবেন, তাইলেই হবে। অথবা রেইজ হ্যান্ড করতে পারেন, তাও হবে, আমি খেয়াল করবো, ঠিক আছে? কারো যদি প্রবলেম হয় রেইজ হ্যান্ডের একটা অপশন আছে, দেখবেন। রেইজ হ্যান্ড করলে আমি আনমিউট করে দিব তাকে।
আর দেখেন স্ক্রিনে যদি কারো প্রবলেম হয় তাহলে বলে, এছাড়া প্রবলেম না হলে বলা দরকার নেই। স্ক্রিন দেখতে যদি কোনো প্রবলেম হয় বা কথা শুনতে যদি কোনো প্রবলেম হয় তাহলে বলেন, এছাড়া ওকে হইলে বলা দরকার নেই। ওকে, আচ্ছা সবাই মনে হয় এসে পড়ছে। তাহলে আমরা শুরু করি। তো যেটা বলতেছিলাম যে আমরা যেহেতু এটা প্রোগ্রামিং কন্টেস্টের একদম বিগিনার কোর্স, তো আমরা শুরু করব একদম শুরু থেকেই আর কি, একদম কোডফোর্সেস অ্যাকাউন্ট খোলা থেকে আমরা শুরু করব। আমি দেখলাম যে অনেকেরই কোডফোর্সেস অ্যাকাউন্ট আছে, বাট কিছু কিছু মানুষের নাই। তো যাদের নাই তাদের জন্য আমরা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, একজন রেইজ হ্যান্ড করেছেন, আমি তাকে আনমিউট করছি, বলেন মাহমুদ হাসান। হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। উম, প্রথমে সাউন্ডের সমস্যা হচ্ছিল, এখন শুনতেছে, এখন সমস্যা নাই, সেজন্য রাইস হ্যান্ড ও করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক প্রথমে আছে। সাউন্ডের একটু, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা ধন্যবাদ। ওকে, ঠিক আছে, আনমিউট করে দিলাম আবার, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, তো এরকম সমস্যা হলে রেইজ হ্যান্ড করবেন অথবা চ্যাটে বলবেন, আমি দেখবো সমস্যা। তো আমরা শুরু করি। আচ্ছা আরেকজন আসছে। Wait. হ্যাঁ ঠিক আছে, ওকে, তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে আমি কোডফোর্সেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে সাবমিট দিতে হয় এর এই রিলেটেড কিছু জিনিস দেখায়নি, 5 মিনিট লাগবে দেখাইতে। ফুল স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি, সো আমি জাস্ট কোডফোর্সেস স্ক্রিনটা শেয়ার দিই যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এই যে এটা হচ্ছে codeforces.com। এটাতে যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে রেজিস্টার বাটনে চাপ দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি এন্টারে চাপ দিচ্ছি, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। তো এইখানে উপরে দেখেন যে অপশনগুলো আছে, প্রবলেম সেটে আমরা হচ্ছে আমি ধরুন প্রবলেম পাবো, কন্টেস্টে গেলে আমরা আপকামিং কন্টেস্ট গুলো দেখতে পাবো, এছাড়া অন্য জায়গায় যাওয়া লাগে না। প্রবলেম সেটে ঢুকলাম। প্রবলেম সেটে দেখেন অনেক প্রবলেম আছে। আমরা প্রবলেম গুলা সলভ করা থাকে হচ্ছে, মানে যেগুলা নতুন প্রবলেম সেগুলো নরমালি উপরে থাকে, তো আমরা এটা সলভ করে নিব ডিফিকাল্টি অনুযায়ী। এই মার্কটা ডিফিকাল্টি বুঝায়, এখানে একটা স্কোর থাকে, আর এইটা বুঝায় কজন সলভ করছে। তো আপনি এইটা দিয়েও সলভ করতে পারেন, কজন সলভ করছে এটা দিয়ে সলভ করতে পারেন, অথবা ডিফিকাল্টি ধরেও সলভ করতে পারেন। কয়জন সলভ করছে এটা দিয়ে সলভ করলে অ্যাকচুয়ালি সেম কথা, কারণ ইজি গুলাই বেশি সলভ হয়, তো ডিফিকাল্টি দিয়ে সলভ করাই বেটার। এখানে স্কোরটা দেখা যাচ্ছে না, অন্যগুলার স্কোর দেখা যাচ্ছে, এটা কারণ হলো যে কিছু প্রবলেমের ডিফিকাল্টি ওরা এখনো দেয় নাই আর কি, ঠিক করেনি। আমি ডিফিকাল্টি অনুযায়ী সলভ করি, সবচেয়ে হার্ড গুলো উপরে এসে পড়ছে, স্কোর যত বেশি তত হার্ড। এটা হচ্ছে 3500, মানে আরেকবার চাপ দিলে এটা উল্টায় যাবে, সবচেয়ে সোজা গুলো উপরে উঠে আসছে। যত কম স্কোর তত ইজি, আর ডিফিকাল্টি স্কোরটা যত কম তত ইজি। প্রথম প্রবলেমটা ঢুকি, আমরা এখন প্রবলেম সলভ করতেছি না, আমি জাস্ট দেখাবো কিভাবে সাবমিট দিতে কি প্রবলেম হয় এগুলো দেখাবো। প্রবলেমটা স্টেটমেন্ট পড়া দরকার নাই, এখানে দেখেন যে প্রবলেমের দুইটা প্যারামিটার থাকে, একটা টাইম লিমিট পার টেস্ট আর হচ্ছে মেমোরি লিমিট পার টেস্ট। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস নিয়ে আমরা দেখবো।
এই দুটো জিনিস আসলে কি কাজে লাগে। আচ্ছা, কারো যদি স্ক্রিন এখন যাদের আগে প্রবলেম হচ্ছিল স্ক্রিন দেখতে, তাদের কি এখনো প্রবলেম হচ্ছে বলে একটু বলবেন প্লিজ। কেউ যেহেতু কিছু চ্যাটে বলতেছে না বা রিসেন্ট করতেছে না, তো আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এই যে প্রবলেম স্টেটমেন্ট পড়া দরকার নেই, এখন আমরা প্রবলেম সলভ করবো না। ইনপুট সেকশনটা দেখেন, এখানে বলছে একটা ইন্টিজার দিবে, জাস্ট একটা ইন্টিজারই আমাদেরকে দিবে ইনপুটে, ওটা ইনপুট নিতে হবে। এই যে এখানে একটা ইন্টিজার দিছে 8, দেন অ্যানসার হিসেবে ইয়েস অথবা নো প্রিন্ট দিতে হবে, ডিপেন্ড করে প্রবলেমটার উপর। আপাতত আমরা প্রবলেম সলভ করতেছি না, আমি যেটা দেখাবো, আমি কোড ব্লকসে যাই। আচ্ছা একটু ওয়েট, কোড ব্লকসে গেলাম। কোড ব্লকস এর লেখা দেখতে যদি কারো অসুবিধা হয় তাহলে একটু বলবেন, আমি একটু বড় করেছি ফন্ট। আচ্ছা, কোড ব্লকস এর লেখা দেখতে যদি কারো অসুবিধা হয় একটু বলবেন প্লিজ। আচ্ছা, সাউন্ডে কি সবার প্রবলেম, মানে সাউন্ড মাঝে মাঝে কয়েকজনের প্রবলেম হচ্ছে দেখতেছি, এটা সম্ভবত নেটের প্রবলেম, কারণ অনেকের প্রবলেম হচ্ছে অনেকের হচ্ছে না। তারপরেও প্রবলেম হইলে সাথে সাথে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো যাতে আমার এ পাশ থেকে কোনো সমস্যা না হয়। প্রবলেম হলে সাথে সাথে চ্যাটে বলবেন, ঠিক আছে। এখন কি প্রবলেম হচ্ছে? ওকে ওকে, তো আমরা দেখেন আমি একটা কোড লিখতেছি। ওকে, আচ্ছা প্রবলেম না হলে বলা দরকার নেই, প্রবলেম হলেই বলে, ঠিক আছে, কারণ একটার পর একটা চ্যাট আসতেছে তো। ওকে ঠিক আছে। আমি আমাকে বলছে একটা ইন্টিজার দিবে, আমার এটা ইনপুট নিতে হবে। আচ্ছা, আমি স্ক্রিন ফুল দিচ্ছি না, আমি জাস্ট কোড ব্লকসটা শেয়ার করছি। কোড ব্লকসটা যদি কোড ব্লকসের লেখা যদি দেখতে প্রবলেম হয় তাহলে একটু বলবেন, ঠিক আছে। কারণ আমি এখানে প্রথমে হেডার ফাইল দিয়েছি stdio.h, দেন আমি মেইন ফাংশনের ভিতর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম a, ভ্যারিয়েবলটা এখন ইনপুট নিচ্ছি। সি ল্যাঙ্গুয়েজ নিয়ে মোটামুটি আইডিয়া আছে, অ্যাটলিস্ট ফর লুপ লিখতে পারেন, ইফ এলস লিখতে পারেন, ইনপুট নিতে পারেন, আউটপুট দিতে পারেন, এরকম এই জিনিসগুলো এখানে শেখানো হবে না আর কি। মানে এটা ধরে আমরা ধরে নিব যে এই কাজগুলো আপনারা সবাই পারেন, ঠিক আছে, কারণ যেহেতু এখানে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আমরা অ্যালগরিদমের উপর প্রবলেম সলভিং এর উপর এফোর্ট দিব। এই জিনিসগুলো আসলে তেমন শিখতে তেমন টাইমও লাগে না, একটু নেট থাকলেই শিখতে পারা যায়, অথবা এখানেও আপনি শিখতে পারবেন। সি এর জন্য এই হেডার ফাইলটা ইনপুট করলেই হয়। এখন আমরা মেইন ফাংশনে যাব, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা স্ক্যান করব। আমাকে বলছে একটা ভ্যারিয়েবল স্ক্যান করতে, দেন আমার অ্যানসার দিতে বলছে, অ্যানসারটা হবে ইয়েস অথবা নো। তো আমি যেহেতু প্রবলেম সলভ করতেছি না, আমি জাস্ট ইয়েস অ্যানসার দেই অলওয়েজ, ঠিক আছে। আচ্ছা, রিটার্ন 0। ওকে, আমি যদি এটা সাবমিট দেই, আমি দেখাই কিভাবে সাবমিট দিতে হয়। কিভাবে সাবমিট দিব আমি, আমি আবার কোড ফোর্সে যাই, কোডটা কপি করে নিই। কোড ফোর্সে গেলাম, কিভাবে সাবমিট দিতে হয়, এই সাবমিট একটা অপশন আছে, এখানে চাপ দিলে আরেকটা পেজে চলে যাবে যেখানে আমি কোডটা টেস্ট করে সাবমিট দিতে পারবো। তবে তার আগে একটা জিনিস বলে নিই, দেখেন প্রথম টেস্ট কেসের অ্যান্সার ইয়েস, এবং আমি অলওয়েজ ইয়েস প্রিন্ট দিচ্ছি, আমার অ্যাটলিস্ট প্রথম টেস্ট কেসটা পাস হবে, তারপর গিয়ে হয়তো কোনো একটা টেস্ট কেসের রং অ্যান্সার হবে।
সাবমিট বাটনে চাপ দিলাম। সাবমিট বাটনে চাপ দেওয়ার পর এখানে প্রবলেম লেখা ওঠে যে আমি কোন প্রবলেম সাবমিট করতেছি। যদি প্রবলেম নাম্বারটা না লেখা ওঠে তাহলে একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন যে কত নাম্বার প্রবলেম। প্রবলেম নাম্বার হচ্ছে এটা 4/A। সাবমিট বাটনে যাওয়ার পরে এই যে প্রবলেম নাম্বার উঠছে 4A, যদি এখানে কিছু না উঠতো তাহলে সিম্পলি 4A লিখলেই হয়। যেহেতু উঠছে তো সমস্যা নেই। দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগে। আমি সি তে সাবমিট দিচ্ছি, সো আমার সি সিলেক্ট করা লাগবে। সি হচ্ছে এটা, জিসিসি C11। আচ্ছা, এখন আমি কোডটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার কোড। তো আমি এটা সাবমিট দিই, অথবা ফাইলও চুজ করা যায়। পেস্ট না করে ফাইল চুজ করা যায়। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। আমি এটা সাবমিট দিলাম। এটা সাবমিট দিলাম, এই যে আমার কিউতে আছে। আচ্ছা দেখেন 2 নাম্বার টেস্টে গিয়ে রং অ্যান্সার আসছে, তার মানে 1 নাম্বার টেস্ট পাস করছে। এখানে আমি দেখতে পারবো আমার কি হয়েছে। আমার বলছে এই যে 2 নাম্বার প্রথম টেস্টে ওদের আমার আউটপুট ইয়েস, ওদের অ্যান্সার ইয়েস, ঠিক আছে। দ্বিতীয় টেস্টে মিলে নাই, এই জন্য সমস্যা হয়েছে। আচ্ছা, এইভাবে সাবমিট দিতে হয়। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখাই। সেটা হলো যে আমাকে প্রবলেমে একটা ওয়েবসাইটে যখন আমরা সাবমিট দিই, সার্ভারে চেক করা হয় কম্পিউটার দিয়ে। সো আউটপুটে যেই জিনিস বলছে হুবহু সেভাবেই আউটপুট দেওয়া লাগে। যেমন ইয়েস আমাকে বলছে বড় হাতের ওয়াই ইয়েস লিখতে, আর নো বড় হাতের এ নো। আমি যদি ছোট হাতের লিখি তাহলে কিন্তু এখানে রং অ্যান্সার দিবে, ঠিক আছে। ছোট হাতের লিখলে এখানে আমার রং অ্যান্সার আসবে। আমি আমি দেখাই দিচ্ছি। আমি কোড বক্সে আবার যাই। কোড বক্সে গেলাম, দেখেন আমি ইয়েসই দিলাম, ছোট হাতের লিখলাম। আগের বার প্রথম টেস্টটা পাস করছিল, সেকেন্ড টেস্টে গিয়ে আমার রং অ্যান্সার আসছে। আমি এখন এটা আবার সাবমিট দিই। আমার প্রথম টেস্টটা পাস করা উচিত, যেহেতু ইয়েস অ্যান্সার দিচ্ছি, তো ওরা আমাকে রং অ্যান্সার দিবে। ওরা আমাকে রং অ্যান্সার দিবে। এটা রিজন হলো যে আমি অ্যাকচুয়ালি ছোট হাতের লিখছি। ওরা যেভাবে আউটপুট দিতে বলছে আমি ওইভাবে দেই নাই। আচ্ছা, কোড বক্সে আসলাম, সাবমিট, দেন আবার কোডটা পেস্ট করি। ছোট হাতের ইয়েস আছে, সাবমিট। আচ্ছা, এটা পাস করছে। এটা পাস করার কথা না। আচ্ছা, ওরা মনে হয় তাহলে এই ফরম্যাটটা, আগে এটা হইতো না, ওরা মনে হয় তাহলে কোড ফোর্সেস এর নতুন সিস্টেম দিচ্ছে যে এই ফরম্যাটটা ওরা চেক করে ছোট হাতের বড় হাতের, এটা ম্যাটার করে না। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই, একটু কষ্ট করে দেখেন। আমি কোড ব্লকস চাই আবার, কোড ব্লকস। হ্যাঁ, এখানে আমি যেটা বলতেছিলাম যে ইয়েস নো ছাড়া আমি যদি এক্সট্রা জিনিস লিখি, মানে ওরা যেভাবে আউটপুট বলছে সেটা যদি না দিই তাহলে সমস্যা করবে। লাইক আমি যদি এখানে এইভাবে লিখি অ্যান্সার ইজ, দেন আমি বলি ইয়েস, অ্যান্সারটা হলো ইয়েস অথবা নো, এরকম ভাবে যদি দিই তাহলে আমার রং অ্যান্সার আসবে। এটা অবশ্যই রং অ্যান্সার দিবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি কপি করি। এখন আমি কোড ফোর্সেসে ফেরত যাই। ওকে, এখন আমি এই কোডটা পেস্ট দিই। ওকে, কি হলো, প্রিন্ট দিছি অ্যান্সার ইজ ইয়েস। আমি সাবমিট দিই, দেখি কি আসে। আচ্ছা, এখন প্রথম টাতেই রং অ্যান্সার আসছে। এটার কারণ হলো যে ওরা মিলাতে পারতেছে না। ওরা ইয়েস এক্সপেক্ট করতেছিল, আমি লিখছি অ্যান্সার ইজ ইয়েস। সো দ্যাটস দ্যাট। মানে আমাদের যেভাবে আউটপুট দিতে বলা হয়েছে সেভাবে আউটপুট দিতে হবে, তা না হলে আমরা এক্সেপ্টেড ভার্ডিক্ট এক্সপেক্ট করতে পারবো না, ঠিক আছে। এইগুলো হচ্ছে প্রবলেম সাবমিট দেওয়া। আজকে আমরা আমাদের কোর্সের টপিক নিয়ে শুরু করি। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রবলেম সলভিং এ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। এই যে এখানে এই প্রবলেমটাতে খেয়াল করেন যে টাইম লিমিট পার টেস্ট দেওয়া আছে 1 সেকেন্ড এবং মেমোরি লিমিট পার টেস্ট দেওয়া আছে 64 মেগাবাইটস। এই জিনিসটা কি আসলে, আমরা যখন একটা কোড সাবমিট দিই, কোডটা তো কম্পিউটারে চলে, এই কোডটা চলতে টাইম লাগে, রান টাইম লাগে। ওরা বলছে যে ওরা যখন টেস্ট কেসে কোডটা চালাবে আমার কোডটা,
তখন সেটা যেন প্রতি টেস্ট কেসে 1 সেকেন্ডের বেশি না চলে। যেমন আমার সাবমিশনটা আমি দেখাই, আমার সাবমিশনটা কত টাইম লাগছে এটা দেখাবে। সাবমিশন এই যে, হ্যাঁ এই যেখানে টাইম লেখা আছে দেখেন, সবচেয়ে লেটেস্ট যেটা 30 মিলি সেকেন্ড লাগছে প্রথম টেস্ট কেসটা। এই যে এখানে সবগুলাই 30 মিলি সেকেন্ড, মানে হচ্ছে ওটা তো তেমন কিছু ছিল না, 30 মিলি সেকেন্ডেই রান করছে, হাইয়েস্ট 30 মিলি সেকেন্ড লাগছে। আমার যদি 1 সেকেন্ডের বেশি লাগতো তাহলে ওরা আর চেক করতো না, ওরা ওখানে ওটা টার্মিনেট করে দিত। তখন আমার ভার্ডিক্ট, এখানে এই ভার্ডিক্টে রং অ্যানসার না দিয়ে ওরা দিত টাইম লিমিট এক্সিডেড, এবং ওরা বলে দিত যে কোন টেস্ট কেসে টাইম লিমিট ক্রস করে গেছে। ঠিক আছে, তো এই টাইম লিমিটটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার কোড যদি 1 সেকেন্ডের চেয়ে, মানে এখানে যে টাইম দেওয়া আছে সেই টাইমের চেয়ে বেশি লাগে, তাহলে ওরা এটা সলিউশন ঠিক হইলে ওরা এক্সেপ্টেড ভার্ডিক্ট দিবে না। এটার রিজন হইলো যে আমরা যেন একটা এফিশিয়েন্ট সলিউশন দাঁড় করাই, সেই জন্য এই কাজটা, এই কন্ডিশনটা দেয়া হয়। আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে রেইজ হ্যান্ড করবেন অথবা চ্যাটে বলবেন, ঠিক আছে? আনমিউট করেন, রেইজ হ্যান্ড করেন, আমি তখন রেইজ হ্যান্ড করার পরে আনমিউট করেন, রেইজ হ্যান্ড করার পরে আমি আনমিউট করব, একসাথে 2-3 জন আনমিউট করলে সমস্যা হয়ে যাবে। অথবা চ্যাটেও বলতে পারেন। যেটা বলছিলাম যে তাহলে আমাদের একটা প্রবলেম সলভের ক্ষেত্রে কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কমপ্লেক্সিটি অ্যানালাইসিস মানে হলো এটা বের করা যে ওই আমি যে কোডটা লিখতেছি, আমি যে সলিউশনটা দাঁড় করাইছি, ওই সলিউশনটা কম্পিউটারে রান করতে কত টাইম লাগবে। কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে শুধু টাইমই না, আমরা এখানে যে মেমোরি লিমিট দেওয়া আছে এই মেমোরিটাও বোঝা যায় কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে। এটা আমরা কিভাবে করব দেখি। মেমোরি লিমিট অ্যানালাইসিস করা এটা খুবই ইজি অ্যাকচুয়ালি, টাইম লিমিটটা অ্যাকচুয়ালি প্রবলেম হয়। আমরা আসি দেখি আমরা কিভাবে আমরা টাইম লিমিট কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের মাধ্যমে টাইম লিমিট ক্রস করতেছি কিনা এটা বুঝতে পারবো। এটার জন্য আমাদের যে জিনিসটা দেখা লাগবে যে আমাদের কোডের মধ্যে যেই জিনিসগুলো হচ্ছে, যে অপারেশনগুলো হচ্ছে, সেই অপারেশন করতে টোটাল কত টাইম লাগে। আমাদের একটা রাফ আইডিয়া আছে। একটা রাফ আইডিয়া হলো যে সি তে বা সি প্লাস প্লাসে, এটা অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। নরমালি সি তে অথবা সি প্লাস প্লাসে আমাদের 10⁸ টা কাজ করতে নরমালি হচ্ছে 10⁸ টা কাজ করতে 1 সেকেন্ড টাইম লাগে। 10⁸ টা কাজ করতে আমাদের অলমোস্ট 1 সেকেন্ড টাইম লাগে। অ্যাকচুয়ালি 1 সেকেন্ডের মধ্যে 10⁸ এর চেয়ে আরো বেশি কাজ করা যায়, বাট আমরা হচ্ছে সেফ সাইডে থাকার জন্য একটু কম ধরে নিচ্ছি। আমরা ধরে নিব 1 সেকেন্ডে 10⁸ টা কাজ আমরা করতে পারি একটা কোডে, সি তে অথবা সি প্লাস প্লাসে। ঠিক আছে, জাভার ক্ষেত্রে দেখা যায় জিনিসটা আবার একটু কম বেশি হতে পারে। নরমালি সি ল্যাঙ্গুয়েজটা খুবই ফাস্ট, অন্য ল্যাঙ্গুয়েজ গুলোতে একটু কম হয়। 10⁸ টা কাজ যদি আমি করি তাহলে আমার এটা 1 সেকেন্ড লাগবে এট মোস্ট, বেশি না। ঠিক আছে, সো আমরা যখন একটা কোড লিখবো তখন আমরা দেখবো যে আমাদের এই কোডে কয়টা অপারেশন হচ্ছে আনমোল। সেই অপারেশন যদি 10⁸ এর কাছাকাছি হয় তাহলে আমাদের 1 সেকেন্ড লাগবে, দ্বিগুণ হলে 2 সেকেন্ড, এরকম একটা এস্টিমেশন করবো আমরা। এখন আমরা কিভাবে এই জিনিসটা করবো, সে আমরা যদি একটা ফর লুপ চালাই, ধরেন ফর লুপটা হচ্ছে এটা, ঠিক আছে, একটা ফর লুপ চালালাম, ভিতরে ধরেন কিছু করলাম না, এখানে তাহলে আমার কয়টা অপারেশন হচ্ছে এই ফর লুপে, এনটা না, এই এন ভ্যারিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এন এর ভ্যালু যত হবে ফর লুপে কাজ ঠিক ততটাই হবে। এন এর ভ্যালু যদি আমি আগে দিয়ে দিই 100, তাহলে এখানে 100টা কাজ হবে, ভিতরে তো কিছুই হচ্ছে না, তাই না? সেখানে 100টা কাজ হবে।
ভিতরে যদি আমি এটা দিতাম, কিছু একটা কাজ করলাম, একটা যোগ করলাম, যোগ করে অ্যাসাইন করলাম, এটাও বলা যায় অলমোস্ট 100টা কাজই হবে, মানে ভিতরে একটা করে এক্সট্রা কাজ হচ্ছে। ঠিক আছে, আমি যদি এটার সাথে আরো একটা কাজ করি, সাম সমান সাম ইনটু সাম, এর ভিতরে দুইটা কাজ হচ্ছে, তাহলে আমার এখানে টোটাল অপারেশন কত হচ্ছে, এনটা ইনটু ভিতরে দুইটা করে কাজ হচ্ছে, তাই না? তাহলে 2n টা কাজ হচ্ছে, n এর মান যদি 100 তাহলে 200টা কাজ হচ্ছে, n এর মান যদি 500 হয় তাহলে 1000টা কাজ হচ্ছে, এইভাবে ডিভাইড করব। এইভাবে আমরা বের করব যে কয়টা কাজ হচ্ছে। এটাকে সংক্ষেপে এইভাবে দেখেন, এখানে আমার কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে অর্ডার অফ n, কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। অর্ডার অফ n মানে হলো যে n এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট গুণ আছে, কনস্ট্যান্টটা হলো 2। কারণ দেখেন যে আমার এখানে কাজটা, যে আমার যেখানে অপারেশন, এটা কিন্তু n এখানে ভ্যারিয়েবল, আমি nটাকে রাখি, আর কনস্ট্যান্টটাকে না রাখলেও চলবে, যখন কনস্ট্যান্টটা ছোট হয় এটা না রাখলেও চলবে। বেসিক্যালি আমরা যখন একটা কোড লিখবো বা একটা সলিউশন দাঁড় করাবো কন্টেস্টের মাঝখানে বা একটা প্রবলেম সলভ করতে গিয়ে, কমপ্লেক্সিটি অ্যানালাইজ করতে গিয়ে যদি আমাদের বেশি সময় নষ্ট হয়ে যায় তাহলে এটা একটা বাজে প্র্যাকটিস হয়ে যাবে। এই জন্য ইজিলি যাতে এই কাজটা করা যায় সেটার জন্য আমরা যেটা করি যে সিম্পলি এইভাবে লিখি, মানে ভিতরে কয়টা কাজ হচ্ছে এটা হিসাব করি। যেমন এখানে ভিতরে দুইটা কাজ হচ্ছে, বাইরে n বার লুপ চলতেছে, এই জন্য 2n হবে অপারেশন, এইভাবে হিসাব করা দরকার নেই। সিম্পলি বাইরে n টা অপারেশন হচ্ছে, ভিতরে কয়েকটা কাজ হচ্ছে এটা দেখা দরকার নেই, তার মানে এটার কমপ্লেক্সিটি হলো অর্ডার অফ n। ঠিক আছে, মানে যেটা হেভি আর কি সেটা নিয়ে আমরা কাজ করবো। এখানে বাইরের অপারেশন ফর লুপটাই কিন্তু বেশিরভাগ কাজ করতেছে, কারণ একটা লুপ চলতেছে, এখানে অনেকগুলো কাজ হচ্ছে, সো ওইটাই আমরা দেখবো। এখন আমি যদি নেস্টেড ফর লুপ লিখি, একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ লিখি, একটা বাইরে ফর লুপ এটা 1 থেকে n পর্যন্ত চলতেছে, আরেকটা ভিতরে ফর লুপ 1 থেকে n পর্যন্ত আবার চলতেছে, তাই না? তাহলে এটার জন্য আমাদের কমপ্লেক্সিটি কেমন হবে? ধরেন ভিতরে কিছু কাজ হচ্ছে, ওকে, এটা আমাদের দেখা দরকার নেই। তাহলে আমার বাইরে nটা কাজ, ভিতরে আবার nটা কাজ। এখানে বাইরে প্রত্যেকটা i এর জন্য ভিতরে nটা করে কাজ হচ্ছে, তাই না? তার মানে যখন i এর মান 1, i সমান 1 এর জন্য অপারেশন কয়টা হবে? nটা। অপারেশন হবে nটা। সেম ভাবে i সমান 2 এর জন্য অপারেশন হবে আবার nটা। i সমান 3 এর জন্য এভাবে অপারেশন nটাই হবে। সো আমাদের কয়বার এটা হবে? আমাদের এইভাবে এইরকম কয়টা অপারেশন পাচ্ছি আমরা? প্রথমে i সমান 1 এর জন্য nটা অপারেশন, i সমান 2 এর জন্য nটা অপারেশন, এভাবে আমরা nটা n বার পাবো না? তার মানে টোটাল, তাইলে আমার টোটাল অপারেশন কয়টা হলো? n প্লাস n প্লাস, এভাবে n সংখ্যক বার n যোগ করব, তাহলে টোটাল অপারেশন আমার হবে n ইনটু n। ঠিক আছে, কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় সাথে সাথে রেজ হ্যান্ড দিবেন অথবা চ্যাটে বলবেন যে বুঝতে সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। হ্যাঁ, একজন রেজ হ্যান্ড করছে, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ বলেন। আনমিউট করছি, আনমিউট, হ্যাঁ আনমিউট করছি, বলেন। ভাইয়া আরেকবার বুঝাইলে একটু ভালো হইতো, মানে এই n ইনটু n টা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আরেকবার বলি। আচ্ছা আমি লোয়ার হ্যান্ড করে দিলাম। এখানে আমরা অপারেশন টোটাল কয়টা অপারেশন পাচ্ছি এটা হিসাব করতেছি, তাই না? দেখেন যে i এর মান ধরেন 1, তখন ভিতরে j এর মান কি 1 থেকে n পর্যন্ত চলছে, তাই না? তাহলে আমার i এর মান যখন 1 তাহলে অপারেশন কয়টা হলো? n টা। এটা নিয়ে কারো কাছে সমস্যা নাই আশা করি।
সমস্যা হলে রিজন দিবেন শাস্ত্র। হ্যাঁ, তাহলে i এর মান যখন 1 তখন ভিতরে n টা অপারেশন হলো। তারপর আবার যখন i এর মান 2 হবে তখন সেম ভাবে j এর মান 1 থেকে n পর্যন্ত আবার যাবে। তাহলে i এর মান যখন 2 হবে তখন অপারেশন আবার n টা অপারেশন হবে। সেম ভাবে যখন আবার i এর মান 3 হবে তখন ভিতরের ফর লুপটা আবার j এর মান 1 থেকে n পর্যন্ত যাবে। তাহলে আবার n টা অপারেশন হবে। তাহলে এরকম কয়টা n পাবো? i এর মান 1 এর জন্য একটা n পাইলাম, i এর মান 2 এর জন্য একটা n পাইলাম, 3 এর জন্য একটা n পাইলাম, এইভাবে 4 এর জন্য পাবো, 5 এর জন্য পাবো। শেষ হবে কই? যখন i এর মান n হবে। তাহলে লিখি এটা, দেখি সেটা। তাহলে লাস্টে ফর i সমান n যখন হয় তখন অপারেশন হবে n টা। এই তো শেষ, তাই না? তাহলে আমি কয়টা অপারেশন পাইলাম? i এর মান 1 এর জন্য একটা n, i এর মান 1 এর জন্য n টা অপারেশন পাইলাম, দেন i এর মান 2 এর জন্য n টা অপারেশন পাইলাম। এভাবে আমি টোটাল অপারেশন তাহলে কয়টা হইলো আমার? এই সবগুলা এখানে যতগুলো অপারেশন হয়েছে সবগুলো যোগ করলেই তো আমি টোটাল অপারেশন পাচ্ছি। তার মানে আমার n বার n যোগ করা লাগবে না? আমার টোটাল অপারেশন এটা হবে না? n বার n যোগ করব, এভাবে n টাইমস আমরা n এর ভ্যালু যোগ করব। তাহলে এটা কি দাঁড়ালো? n ইনটু n। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল এই দুইটা ফর লুপের কমপ্লেক্সিটি। এখন কিছু সমস্যা নাই তো? আমি ধরে নিচ্ছি সবার বুঝতে কোনো সমস্যা হয় না। তাহলে এখানে আমাদের কমপ্লেক্সিটি দাঁড়াইলো n ইনটু n। ভিতরে কয়টা কাজ আছে এটা দেখা দরকার নেই। তাহলে এটার কমপ্লেক্সিটি হলো অর্ডার অফ n স্কয়ার, n ইনটু n। এটা হলো একটা কমপ্লেক্সিটি। এইভাবে আমরা দেখবো যে এখানে একটা কোডের টাইম কমপ্লেক্সিটি কত। এখন আমরা n এর ভ্যালু যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো এখানে কয়টা কাজ হচ্ছে। n এর ভ্যালু যদি আমার ধরেন 1000 হয় তাহলে কাজ হবে কি 10 টু দি পাওয়ার 6 টা, তাই না? n স্কয়ার 10 টু দি পাওয়ার 6, যেটা কিনা 10 টু দি পাওয়ার 8 এর চেয়ে অনেক কম। n এর ভ্যালু যদি 1000 হয় তাহলে আমার অপারেশন হবে 10 টু দি পাওয়ার 6 টা, যেটা কিনা 10 টু দি পাওয়ার 8 এর চেয়ে অনেক কম। তার মানে অবশ্যই এই কাজটা n এর মান যদি আমি 1000 দিই তাহলে এই কাজটা আমার 1 সেকেন্ডের চেয়ে অনেক ফাস্ট এই কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো টাইম লিমিট যদি আমার 1 সেকেন্ড দেওয়া থাকে তাহলে এই কাজটা করা যাবে। কিন্তু n এর মান যদি আমার হয় 10 টু দি পাওয়ার 5, ধরেন n সমান 10 টু দি পাওয়ার 5, তাহলে n স্কয়ার করলে অপারেশন আমার দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার 5 ইনটু 10 টু দি পাওয়ার 5 মানে 10 টু দি পাওয়ার 10। এটা আমার 10 টু দি পাওয়ার 8 এর চেয়ে ছোট না, অনেক বড় অ্যাকচুয়ালি। এটা আমার 10 টু দি পাওয়ার 8 এর চেয়ে অনেক বড়। একটু ওয়েট, ঠিক আছে। হ্যাঁ, অপারেশন হচ্ছে আমার যদি n এর ভ্যালু হয় 10 টু দি পাওয়ার 5 তাহলে অপারেশন টোটাল হবে 10 টু দি পাওয়ার 10 টা, যেটা কিনা আমার 10 টু দি পাওয়ার 8 এর চেয়ে অনেক বড়। তার মানে এটা 1 সেকেন্ডে হবে না। এখানে কত সেকেন্ড লাগবে আনুমানিক? যেহেতু ঐকিক নিয়ম করলে বোঝা যায়, যেহেতু 10 টু দি পাওয়ার 8 টা কাজ করতে আমার 1 সেকেন্ড লাগে, 10 টু দি পাওয়ার 10 টা কাজ করতে আমার আনুমানিক 100 সেকেন্ড লাগবে, তাই না? যদি ধরে নিই 10 টু দি পাওয়ার 8 টা কাজ করতে 1 সেকেন্ড লাগে তাহলে 10 টু দি পাওয়ার 10 টা কাজ করতে 100 সেকেন্ড লাগবে। সো এটা অ্যাকচুয়ালি বাস করবে না, 100 সেকেন্ডের মতো টাইম লিমিট কোথাওই দেয় না। এইভাবে আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবো যে আমার কোডটা রান করতে কত সময় লাগে। ঠিক আছে, ওকে। এখন আমরা মেমোরির জন্য কিভাবে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করব? এটা টাইম গ্যাপ। মেমোরির জন্য অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা অনেক ইজি। দেখেন, আমাদের শুধু জানা লাগবে যে আমার কোডে কি কি মেমোরি ইউজ হচ্ছে, কোন মেমোরি কেমন জায়গায়। ঠিক আছে, যেমন আমি একদম শুরুতে যে কোডটা লিখছিলাম ফর লুপ চালাইছি, এখানে জাস্ট সাম নামে একটা ভ্যারিয়েবল আছে, n নামে একটা ভ্যারিয়েবল আছে, i নামে একটা ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবল আছে। তিনটাই যদি ইন্টিজার হয়, আচ্ছা এক মিনিট, একজন রেজ হ্যান্ড দিচ্ছে,
হ্যাঁ ভাইয়া বলেন, আনমিউট দিছি, আপনি আনমিউট করে বলেন। হ্যাঁ ভাইয়া, ওই আশপাশ থেকে বোধহয় একটু নয়েজ আসছে, যদি একটু দেখতেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ধন্যবাদ। আচ্ছা, আর যদি আবার কোনো প্রবলেম হয় তাহলে বলবেন, হ্যাঁ? ওকে, আচ্ছা আমি হ্যান্ড আপনার লোয়ার করে দিন। কোশ্চেন হয়ে গেলে তারপর হ্যান্ড লোয়ার করে দিবেন নিজে থেকে, ঠিক আছে? তাহলে আমার আর করা লাগে না আর কি। আচ্ছা, কি বলতেছিলাম যে হ্যাঁ, আমরা এখন দেখবো যে কিভাবে মেমোরি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে। মেমোরি কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা অ্যাকচুয়ালি সোজা। আমার জাস্ট দেখা লাগবে কি কি মেমোরি আমার ইউজ হচ্ছে। যেমন এখানে তিনটা ভ্যারিয়েবল ইউজ হচ্ছে, এন, আই আর সাম। তিনটাই ধরেন ইন্টিজার টাইপ। তিনটাই যদি ইন্টিজার টাইপের হয়, ঠিক আছে, আমরা কি জানি, কারণ আমার ইন্টিজারের জন্য ইন্টিজার কয় বাইট খায়? 4 বাইট জায়গা আমার নেয়, ঠিক আছে? তাহলে আমার যদি তিনটা ইন্টিজার থাকে তাহলে 12 বাইট জায়গা খাবে। তো এটা খুবই কম। এটা অ্যাকচুয়ালি মানে একটা ফাংশনের ভিতর কি কি ভ্যারিয়েবল ইউজ হয় এটা অ্যাকচুয়ালি কখনো দেখা লাগে না, কারণ এটা খুবই কম জায়গা খায়। আমাদের তখনই প্রবলেম হয় যখন আমরা অনেক বড় বড় সাইজের অ্যারে ডিক্লেয়ার করি, ঠিক আছে? সো আমরা যদি এখন অ্যারে ডিক্লেয়ার করব তখনই আমরা অ্যাকচুয়ালি মেমরি নিয়ে মাথা ঘামানো লাগবে, এছাড়া কখনোই মেমরি কমপ্লেক্সিটি হিসাব করা লাগে না। আচ্ছা, আমাকে একটু 2 মিনিট টাইম দেন সবাই, আমি একটু আসতেছি। আচ্ছা হ্যাঁ, 2 মিনিট হচ্ছে তাড়াতাড়ি এসে করছি। ওকে, ওই ছিলাম, আমরা মেমরি কমপ্লেক্সিটি হিসাব করতেছিলাম। তো যেটা বলতেছিলাম যে ধরেন একটা ফাংশনের ভিতর বা নরমালি আমরা যে ভ্যারিয়েবল গুলো ইউজ করি ওগুলোর জন্য মেমরি তেমন বাড়ে না। মেমরি তখনই অনেক বেশি বেড়ে যায় যখন আমরা অ্যারে ইউজ করি। ধরেন আমি যদি এখানে ইন্টিজার টাইপের একটা অ্যারে নেই 1000 সাইজের, তখন আমার মেমরি অনেক বেশি ইউজ হবে। তো এটা আমার দেখা লাগবে যে আমার অ্যাকচুয়ালি কত মেমরি ইউজ হচ্ছে। এইখানে আমার ইন্টিজার টাইপের এটা ক্যালকুলেট করা অনেক ইজি, যেহেতু আমার 4 বাইট করে এক একটা ইন্টিজার জায়গা খায় এবং আমার এখানে আছে 1000টা, মানে 1000 সাইজের অ্যারে, তার মানে 1000টা ইন্টিজার আছে। তাহলে আমার মেমরি কত লাগবে? 1000 ইনটু 4 বাইট, 1000 ইনটু 4 বাইট, এটাও অনেক কম, এটাও সাইজে অনেক কম। দেন আমরা বাইটকে কিভাবে মেগাবাইটে কনভার্ট করব? 2 বার 1024 দিয়ে ভাগ দিলেই হবে, ভাগ 1024 ইনটু 1024, তাহলে আমরা মেগাবাইটে চলে যাব। এবার আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের কত মেগাবাইট লাগে। অ্যাকচুয়ালি মানে দেখতেছেন যে এখানে এই ভ্যালুটা 1 এর চেয়ে অনেক কম আসতেছে, আর ওইখানে আমরা যে প্রবলেমে দেখতেছিলাম তখন আমাদের কত দেওয়া ছিল? 64 মেগাবাইট দেওয়া ছিল, তাই না? তো আমার 1000 সাইজের একটা অ্যারে নিলেও খুব একটা প্রবলেম হচ্ছে না, আমাদের মেমোরি কমপ্লেক্সিটি হিসাব করা দরকার নেই। কখন আমরা মেমোরি কমপ্লেক্সিটি হিসাব করব? যখন অনেক বড় অ্যারে ইউজ করব, সে 10 টু দি পাওয়ার 5 সাইজের অ্যারে ইউজ করব, 10 টু দি পাওয়ার 6 সাইজের বা 10 টু দি পাওয়ার 7 সাইজের। নরমালি 10 টু দি পাওয়ার 7 সাইজের অ্যারে যদি একটা ইন্টিজারের অ্যারে ডিক্লেয়ার করি তাহলে 40 মেগাবাইটের মতো জায়গা খায়। 10 টু দি পাওয়ার 7 সাইজের যদি একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করি, আবার লং নিয়ে যদি কাজ করি তাহলে লং সবসময় ইন্টিজারের চেয়ে ডাবল জায়গা খায়, মানে 8 বাইট। সো তখন আমার 40 এর জায়গায় 80 এমবি লাগবে যদি 10 টু দি পাওয়ার 7 সাইজের একটা অ্যারে নিই। এই হলো আমাদের মেমোরি কমপ্লেক্সিটি। এখন মেমোরি কমপ্লেক্সিটি কোথায় কাজে লাগে এটা তো শুরুতেই বললাম। এই যে এই প্রবলেমটাই বলি, এই প্রবলেমটাতে অ্যাকচুয়ালি এটার সলিউশন অনেক ইজি। দেখলেন যে ইয়েস নো প্রিন্ট দিতে হবে, তারপরও কাজের উপর ডিপেন্ড করে। এখন এইটার
আমি যদি বড় বড় লুপ চালাই তাহলে হয়তো 1 সেকেন্ডের মধ্যে পাস করবে না, কিন্তু আমার অ্যালগরিদম যদি এফিশিয়েন্ট হয় তাহলে 1 সেকেন্ডের নিচে পাস করে যাবে। সো এই জন্য আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করা অনেক দরকার। আবার মাঝে মাঝে কিছু প্রবলেম থাকে, কেউ যদি লাইট ওজেতে প্রবলেম সলভ করে থাকেন তাহলে দেখবেন যে লাইট ওজেতে মেমোরি অনেক কম দিয়ে রাখে। সেই ক্ষেত্রে আমাদের মেমোরি কমপ্লেক্সিটি হিসাব করা অ্যাকচুয়ালি দরকার। এছাড়া কোড ফোর্সেসে নরমালি আমাদের মেমোরি একটু ভালোই দেওয়া থাকে, 200 এমবির মতো থাকে, সো সমস্যা হয় না। এই হলো আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। তো আমরা নেক্সট একটা টপিকে যাই। আমরা আজকে মেইনলি সি প্লাস প্লাস এর কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি নিয়ে কথা বলবো, ঠিক আছে, কিভাবে এগুলো ইউজ করা লাগে। কেউ যদি সি প্লাস প্লাস নিয়ে আগে অভ্যস্ত না থাকে তাহলে সমস্যা নেই, সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। আমি দেখাই দিব কি 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 করা লাগে। ছোট কয়েকটা 2-3টা লাইন অ্যাড করলেই অ্যাকচুয়ালি হয়ে যায়। সি এর মতো করেই সি প্লাস প্লাস এর কোড লেখা যায়, কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তার আগে আমি কিছু কথা বলে নেই। আমরা চেষ্টা করবো সবসময় কোড ফোর্সেস এর রেগুলার প্র্যাকটিস করার, ঠিক আছে। যে আমরা যে প্রবলেম সেট করবো শুরুতে আমি দেখাই দিয়েছিলাম যে প্রবলেম সেটে গিয়ে তারপর ডিফিকাল্টি অনুযায়ী সর্ট করে, এখানে ডিফিকাল্টি বাটনটা আছে, ডিফিকাল্টি অনুযায়ী সর্ট করে ডিফিকাল্টি ভ্যালুটা যত কম সেটা তত ইজি, এখানে ভ্যালুটা যত বেশি সেটা তত হার্ড। এটা হচ্ছে সবচেয়ে হার্ড, মানে 3500 উপরে মনে হয় ওরা ভ্যালু অ্যাসাইন করে না, আরেকবার ক্লিক করলে এটা উল্টা সর্ট হবে। এটা হচ্ছে সবচেয়ে ইজি। এইভাবে সিরিয়ালি আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে। আর কন্টেস্ট ট্যাবে গিয়ে কন্টেস্টের দিকে খেয়াল রাখবেন যে আপকামিং কন্টেস্ট গুলো ডিভ 2, ডিভ 3, ডিভ 4 এগুলা অলওয়েজ অ্যাটেন্ড করার ট্রাই করবেন। ডিভ 2 এর প্রবলেম এ করতে নরমালি ইমপ্লিমেন্টেশন ছাড়া বা 1-2টা ফর লুপ চালানো ছাড়া কিছুই লাগে না, তেমন কোনো অ্যালগরিদম লাগে না, জাস্ট একটু মাথা খাটানো লাগে, যেটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো কন্টেস্ট অলওয়েজ করবেন এবং আপসলভ করবেন, কন্টেস্ট শেষে প্র্যাকটিস করবেন। তো আমরা আমাদের ক্লাসে ফেরত যাই। তো আমরা আজকে কি দেখবো বললাম, সি প্লাস প্লাস এর কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি দেখবো। তার আগে দেখি সি প্লাস প্লাস নিয়ে যদি কারো আইডিয়া না থাকে, প্রথমত এটা হচ্ছে একটা সি তে লেখা একটা কোড, তাই না। এই যে এটার নাম হচ্ছে untitled1.c। আমি একটা নতুন একটা কোড খুলি, ব্ল্যাঙ্ক পেজে যাই। আমি সি প্লাস প্লাস একটা কোড লিখবো। এখন সি প্লাস প্লাস এর কোড লিখবো কিভাবে, প্রথমত আমার এটা .cpp দিয়ে সেভ করা লাগবে। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিই, ফুল স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে সবার সুবিধা হবে বুঝতে। আচ্ছা প্রথমত আমার এটা .cpp দিয়ে সেভ করা লাগবে। এখানে দেখেন এটার নাম দিলাম কিছু একটা demo.cpp, এই নামে সেভ করা লাগবে, ঠিক আছে। সেভ দিলাম। এখন আমি কোড ব্লকসে আসি। এইখানে আমার হেডার ফাইল যেটা হবে, হেডার ফাইল হবে হচ্ছে সি এর জন্য কি ছিল, সি এর জন্য ছিল এটা, তাই না, stdio.h। সি প্লাস প্লাস এর জন্য একটা হেডার ফাইল দিলে আর তেমন কিছুই দেওয়া লাগে না। এই হেডার ফাইলটা দেখে নেন, bit/stdc++.h। এই ভিডিও এবং কোড সবই আপনারা পরে পেয়ে যাবেন। সো এখন একটু খেয়াল করুন, পরে আপনারা এই কোডগুলো আর ভিডিওগুলো সবই পেয়ে যাবেন। এখন কিছু নিজে থেকে করা দরকার নেই কম্পিউটারে। আচ্ছা এই হেডার ফাইলটা ইনক্লুড করলেই আর তেমন কিছু লাগে না, এবং একটা লাইন লিখবেন সেটা হলো ইউজিং নেমস্পেস std। এখন আপনি সি এর মতো কোড লিখবেন হুবহু, তাহলে এটা অ্যাকচুয়ালি সি প্লাস প্লাস এর রান করবে। এখানে কথা হচ্ছে যে আমি যদি সি এর মতো লিখি তাহলে আমার সি প্লাস প্লাস এ কেন লেখা লাগবে, তাই না। তো ব্যাপার হলো যে সি প্লাস প্লাস এ কিছু এক্সট্রা সুবিধা আছে, অনেক ফাংশন আছে যেগুলো সি তে নাই, এবং অনেক ডাটা স্ট্রাকচার ভিতরে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে,
যেগুলো সিতে পাবেন না। যেমন আজকে আমরা যেই জিনিসগুলো শিখবো, আজকে আমরা শুরু করবো হচ্ছে ভেক্টর দিয়ে। আজকে আমরা শুরু করবো হচ্ছে ভেক্টর দিয়ে। প্রথমত হচ্ছে আমরা ভেক্টর দেখব, পরে যদি আমাদের সময় থাকবে আশা করি, তাহলে আমরা কিউ, স্ট্যাক এগুলাও দেখব। তো ভেক্টর জিনিসটা কি? আচ্ছা, একজন রেইজ হ্যান্ড করছেন মনে হয়। আচ্ছা দেখি, আচ্ছা চ্যাটে একজন কিছু বলতেছে, একটু ওয়েট। হ্যাঁ, ক্লাসের রেকর্ড ভার্সন পাবেন, মানে রেকর্ড হচ্ছে ক্লাস। তো কারো যদি মিস হয়ে যায়, কেউ যদি আসতে না পারে, তাহলে পরে ভিডিও দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা পরে আসি। তো কি বলতেছিলাম যে হ্যাঁ, এই দুইটা লাইন অ্যাড করলে আমরা আসলে সি এর মতো করে সবকিছু করতে পারবো, স্ক্যান করতে পারবো, প্রিন্ট করতে পারবো, আর সব যা আছে সি এর মতো করে লিখতে পারবো। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে শিখবো ভেক্টর। তো ভেক্টর কি আসলে? আমরা অ্যারে নিয়ে তো সবার আইডিয়া আছে, সি তে যদি কোড লিখি তাহলে অ্যারে নিয়ে আইডিয়া থাকার কথা, যে অ্যারে হলো অনেকগুলা ভ্যারিয়েবল যদি একসাথে ডিক্লেয়ার করা লাগে তাহলে সেটা অ্যারে দিয়ে করে, তাই না? এখানে একটা অ্যারে নিলাম নাম আর, এটার সাইজ দিলাম 100, তাই না? তার মানে হলো এখানে আমার যে ভ্যারিয়েবল গুলো হলো এরকম। প্রথম ভ্যারিয়েবলটা হলো এটা, দ্বিতীয় ভ্যারিয়েবলটা হলো এটা, এভাবে 99 পর্যন্ত, মানে আমার কাছে 100টা ভ্যারিয়েবল আছে। ওকে, তো ইনডেক্স এগুলোকে ভিতরে যে নাম্বারটা লিখছি এটা হচ্ছে ইনডেক্স, থার্ড ডিগ্রির ভিতরে লেখা লাগে, মানে এটা হচ্ছে ভ্যারিয়েবল গুলোর আইডেন্টিটি ইনডেক্স। হ্যাঁ, প্রথম ভ্যারিয়েবলটা হচ্ছে r0, পরেরটা r1, এর লাস্টেরটা হচ্ছে r99। এভাবে 100টা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমার কাছে আছে। এটা হচ্ছে একটা অ্যারে। এই অ্যারের একটা সমস্যা হচ্ছে অ্যারের সাইজ ফিক্স। অ্যারের সাইজ আমার শুরুতে উপরে একটা গ্লোবাল, মানে গ্লোবাল না, আমার মেইনের ভিতরেও দিতে পারবো, কিন্তু একটা ফিক্সড একটা কনস্ট্যান্ট দিতে হবে। আমি এই জিনিসটা গ্লোবালি না লিখে আমি এখানে মেইনের ভিতরে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমরা গ্লোবালি করে অভ্যস্ত, কারণ হচ্ছে মেইনের ভিতরে বড় সাইজের অ্যারে ডিক্লেয়ার করলে অনেক সময় প্রবলেম হয়। যে কোনো ফাংশনের ভিতরে খুব বড় সাইজের, বড় বলতে 10⁵ সাইজের অ্যারে যদি আমি ডিক্লেয়ার করি তাহলে প্রবলেম হয়। সো এই জন্য আমরা নরমালি এই কাজটা বাইরেই করে থাকি, ভিতরে না করে বাইরে করে থাকি, গ্লোবালি করে থাকি। আচ্ছা, তো ভিতরে করি আর বাইরে করি, আমার অ্যারের সাইজ সবসময় একটা ফিক্সড কনস্ট্যান্ট দেওয়া লাগে। এটা হচ্ছে একটা প্রবলেম, কারণ অনেক সময় এটা লাগে স্পেশালি গ্রাফ থিওরিতে, যখন আমাদের গ্রাফ ট্রাভার্স করা লাগে। আমরা পরে দেখবো যে আমার ভ্যারিয়েবল সাইজের অ্যারে হলে খুব ভালো হয়, মানে একটা আমার হচ্ছে অনেকগুলো অ্যারে থাকবে। যেমন 2D অ্যারে নিয়ে যদি কারো আইডিয়া থাকে তাহলে সে বুঝতে পারবে। 2D অ্যারেতে এভাবে 2D অ্যারে এইভাবে আমি 100x100 সাইজের অ্যারে নিলাম, এখানে আমার দুইটা সাইজই ফিক্সড। কিন্তু ভেক্টর দিয়ে আমি যেটা করতে পারবো, পরের সাইজটা ভ্যারিয়েবল রাখতে পারবো, প্রথম সাইজটাও ভ্যারিয়েবল রাখতে পারবো। ভেক্টরের সুবিধা আছে আমার। সো এখন এই জন্য আমরা ভেক্টর শিখতেছি। ভেক্টর কিভাবে ডিক্লেয়ার করে দেখেন। ভেক্টর ডিক্লেয়ার করার ওয়েটা হলো, ভেক্টর ভিতরে ডাটা টাইপ, দেন পরে নাম, মানে আমার লিখতে হবে এই জিনিসটা, ভেক্টর এই ওয়ার্ডটা লেখা লাগবে, দেন ভিতরে ডাটা টাইপ লেখা লাগবে এভাবে, দেন বাইরে হচ্ছে ভেক্টরের নেমটা আমি লিখে দিব। এভাবে আমরা ভেক্টর ডিক্লেয়ার করব। তো এই যে আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, এটা আসলে কি? এটা হলো একটা এমপ্টি অ্যারে বলতে পারেন। সে আমি একটা অ্যারে নেই, ধরেন আমি একটা অ্যারে নিলাম, যে প্রথমে যে অ্যারেটা দেখাইলাম
ধরেন এটার সাইজ হচ্ছে 5, তার মানে আমার এখানে 5টা বক্স আছে, তাই না? এর ভিতর আমি এখানে ভ্যালু রাখতে পারবো। প্রথম বক্সটার ইন্ডেক্স হলো 0, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা 3 এন্ড দেন 4, এভাবে। আচ্ছা, ভেক্টরের সম্পর্কে আমি বলতেছি, ভেক্টরের সাইজ বলে দেওয়া লাগবে না কি করা লাগবে সব আমি বলতেছি, সমস্যা নেই। আমি অ্যারে দিয়ে এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যখন অ্যারে নিই তখন অ্যারের সাইজ বলে দেওয়া লাগে। এই যে অ্যারেটা নিলাম, এটার সাইজ আমি ধরুন বলে দিয়েছিলাম 5, তাহলে এই অ্যারেটা হলো এরকম। আর 5টা জায়গা আছে, প্রথমটা হচ্ছে 0, পরেরটা মানে 0 এলিমেন্ট না, তার ইন্ডেক্স হচ্ছে 0, এলিমেন্ট যাই কোনো কিছু হইতে পারে, -1 রাখতে পারি, পরেরটা হচ্ছে 5 রাখতে পারি, পরেরগুলোতে কিছু রাখলাম না। মানে এটার মধ্যে গার্বেজ ভ্যালু থাকবে। আমি 6 রেখে দিলাম, পরেরটা 7 রেখে দিলাম, ঠিক আছে? এইভাবে রাখতে পারি। এখন ভেক্টর নিলে যেটা হয়, আমি যখন একটা ভেক্টর নিব, আমি একটা ভেক্টর নিলাম, এখানে ওর কোনো সাইজ থাকবে না। আমি যখন ওকে ডিক্লেয়ার করব, আমি যখন ভেক্টরকে ডিক্লেয়ার করব, তখন ও অ্যাকচুয়ালি এমটি একটা অ্যারে থাকবে, একটা এমটি অ্যারে। মানে ভেক্টর হলো এমন একটা অ্যারে যেটার সাইজ চেঞ্জ করে, যেটার সাইজ হচ্ছে ভ্যারিয়েবল, ওটার সাইজ আমি ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো। শুরুতে যেহেতু আমি কোনো সাইজ দেই নাই, তাহলে ওর সাইজ হচ্ছে 0, ঠিক আছে? তো ভেক্টরের জন্য আমার সাইজ নামে একটা ভ্যারিয়েবল আছে, অ্যাকচুয়ালি আছে, মানে আমি জাস্ট ধরে নিচ্ছি আছে। আমি ধরে নিচ্ছি ভেক্টরের জন্য সাইজ নামে একটা ভ্যারিয়েবল আছে যেটা শুরুতে 0 হয়ে আছে। যেহেতু আমি ভেক্টরটা জাস্ট ডিক্লেয়ার করছি, কিছু বলি নাই, সো ওরা ভেক্টর সাইজ 0 করে দিবে, কিছু নেই। তো আমি এখন ভেক্টরের মধ্যে একটা এলিমেন্ট ঢুকাবো, কিভাবে ঢুকাবো এগুলো পরে বলতেছি। যখন আমি এক ভেক্টরের মধ্যে একটা এলিমেন্ট ঢুকাবো, তখন ও যেটা করবে, একটা অ্যারে তৈরি করবে, ওই অ্যারেটার সাইজ 1 বাড়ায় দিবে। মানে শুরুতে সাইজ 0 ছিল, হ্যাঁ, তাহলে এখন সাইজ কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবং এই সাইজ হয়ে যাবে 1। এই যে একটা অ্যারে তৈরি করলো, এটা যেহেতু প্রথম এলিমেন্ট অ্যারেতে যেরকম হয় এখানে ঠিক সেরকমই হবে। এই প্রথম এলিমেন্টের ইন্ডেক্স হবে 0, এবং আমি এখানে কি একটা এলিমেন্ট ঢুকাইছি বলছিলাম, যে এলিমেন্টটা ঢুকাইছি তখন 5 ঢুকাইছিলাম, তাহলে এখানে 5ই থাকবে। ওকে, দেন আমি ভেক্টরের মধ্যে আরেকটা এলিমেন্ট ঢুকালাম, 10 ঢুকালাম, তাহলে ও সাইজ আরেক বাড়ায় দিবে, নতুন একটা এলিমেন্ট ঢুকাবে, নতুন একটা এলিমেন্ট ঢুকাইলো 10, এটার ইন্ডেক্স তাহলে কত হবে? যেহেতু বলতেছি বারবার যে ভেক্টরটা অ্যারের মতো কাজ করতেছে, সো এটার ইন্ডেক্স হবে 2 না 1, অ্যারে যেরকম হয়, প্রথমটা 0, পরেরটা 1, এভাবে। তো সাইজ হয়ে গেল কত? সাইজ হয়ে গেল আমার 2। এভাবে ভেক্টর নিয়ে কাজ করে। আমি প্রত্যেকবার নতুন করে একটা এলিমেন্ট ঢুকাবো, দেন ওর সাইজ এক করে বাড়তে থাকবে। আমরা চাইলে একটা একটা করে এলিমেন্ট বেরও করে দিতে পারবো, ঠিক আছে? কিভাবে ঢুকাবো, কিভাবে বের করবো, এগুলো দেখাবো। তো যেই জিনিসগুলা নোট করার মতো সেটা হচ্ছে যে একটা ভেক্টরের এলিমেন্ট যেটা আমি ঢুকাই সেটা কিন্তু সবসময় লাস্টে অ্যাড হয়, ঠিক আছে? আমি যদি এখন নতুন একটা এলিমেন্ট নেই, 11 নেই, ভেক্টরের মধ্যে পুশ করি, তাহলে নতুন একটা এলিমেন্ট আসলে 11, এটার ইন্ডেক্স হবে 2, এবং এটা কিন্তু লাস্টে অ্যাড হয়েছে, তাই না? 0 আর 1 এর মাঝে করা সম্ভব না, লাস্টেই অ্যাড করতে হবে আমার। সাইজ হয়ে গেল 3, ঠিক আছে? এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে একটা ভেক্টরে এই যে এলিমেন্ট ঢুকানোর পরে, এই যে আমার এখন ভেক্টরটা 3 সাইজের একটা ভেক্টর, এটা কিন্তু আমি একটা অ্যারের মতো চিন্তা করতে পারি। এটার মধ্যে সব ধরনের কাজ অ্যারেতে যেভাবে করে সেভাবেই করা যাবে, ঠিক আছে? আমি দেখাই কোডে যে কিভাবে করব। কোড বক্সে চলে যাই। এই যে আমার কাছে একটা অ্যারে ছিল 100 সাইজের, এবং এই যে আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করছি। এটা ডিক্লেয়ার করার আগে আগেই বলছিলাম, এটা আমি চাইলে বাইরেও ডিক্লেয়ার করতে পারি। একটু ওয়েট, জয়েন করতেছি। তো এটা এই অ্যারেটা, এই ভেক্টরটা আমি চাইলে বাইরেও ডিক্লেয়ার করতে পারি,
বাইরেও ডিক্লেয়ার করতে পারি, সমস্যা নেই, বা ভিতরেও ডিক্লেয়ার করতে পারি। তো এখন এটার সাইজ কত আছে? 0 আছে। তো আমরা ভেক্টরের সাইজ চেক করব কিভাবে? বেসিক্যালি আমরা জানি যে ভেক্টরের সাইজ কত, কারণ আমি পুশ করতেছি ভেক্টরের মধ্যে এলিমেন্ট গুলা, কিন্তু তারপরও আমার যদি চেক করা লাগে তাহলে চেক করার উপায় হচ্ছে একটা ফাংশন ভেক্টরের নাম ডট সাইজ, এই ফাংশনটার মাধ্যমে ভেক্টরের সাইজ চেক করা যায়। মানে আমার কি লিখতে হবে? সাইজ চেক করার জন্য আমার যেটা করা লাগবে, ভেক্টরের নাম ডট সাইজ দিব, নামটা যেটাই হোক সাইজ, এন্ড দেন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার ভেক্টর সাইজটা উঠে আসবে। এটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিই, int n সমান ভেক্টর সাইজ। আমি এটা প্রিন্ট দেই, দেখেন ভ্যারিয়েবলটা প্রিন্ট দেই। আমি যদি কোডটা রান করি, n এর ভ্যালু কত আসা উচিত? 0 আসা উচিত, কারণ আমার ভেক্টরটা জাস্ট আমি ডিক্লেয়ার করছি, কিছুই ভেক্টরের মধ্যে পুশ ভাই করি। ভুল হইছে। সরি ভাই, কি হয়েছে ভাই? হ্যালো, ভাই প্রিন্টএফ এ ভাই ওই এম্পারসেন্ড n দিছেন যে। আচ্ছা হ্যাঁ, সরি ধন্যবাদ। আচ্ছা ভাই, চ্যাটটা একটু মিউট করে রাখেন, ঠিক আছে? প্রবলেম হলে একটু রেজ হ্যান্ড দিন, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ ভুল ধারা দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তোমার কি জানি একটা এরর দিচ্ছে, bit/stdc++.h বলছে। আচ্ছা হয়েছিল, ওকে। স্পেস দেওয়ার জন্য এই মার্কআপের ভিতরে মনে হয় স্পেস দেওয়া যায় না, কখনো ইয়া করা হয়নি। আচ্ছা যাই হোক, কোড ব্লকস, এই স্ক্রিনটা শেয়ার দিই তাহলে, বা এটাই শেয়ার দিই। হ্যাঁ, দেখেন যে আমার কি আসছে? 0 আসছে আউটপুট, কারণ ভেক্টর সাইজ 0, তাই না? আমি একটু ফুল স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, আমি যদি এখন একটা এলিমেন্ট ভেক্টরের ভিতর পুশ করি, কিভাবে পুশ করব? এভাবে পুশ করতে হয়, পুশ ব্যাক ফাংশনের মাধ্যমে যে কোনো এলিমেন্ট পুশ করা যাবে। তবে খেয়াল রাখতে হবে যে আমার এই ভেক্টরটার কোন টাইপের নিয়েছিলাম আমি। যেই টাইপের, দেখেন শুরুতে লিখছিলাম মার্কআপের ভিতর আমি ডাটা টাইপ দিয়ে দিয়েছি, সেই টাইপের ভ্যালুই আমার পুশ ব্যাকের ভিতরে দিতে হবে। তাহলে এলিমেন্ট পুশ করার জন্য কি করব? ভেক্টরের নাম ডট পুশ ব্যাক, তারপর এলিমেন্টটা দিয়ে দিব। ঠিক আছে, এটা দিলেই আমার পুশ ব্যাক হয়ে যাবে। তো এখন আমার কি হলো? ভেক্টরের ভিতর একটা এলিমেন্ট পুশ করা হলো, এলিমেন্টের ভ্যালু হচ্ছে 5। তাহলে আমার সাইজ এখন কত দাঁড়াবে? আমি যদি এই কাজটা আবার করি, যদি আবার প্রিন্ট দেই, রান করি, তাহলে আমার সাইজ এখন 1 হওয়া উচিত, তাই না? দেখি 1 আসে নাকি। আচ্ছা, আমি কোনো স্পেস দেই নাই, সো আমি এখানে একটা স্ল্যাশ এন দেই। সবসময় আসলে স্ল্যাশ এন দেওয়াটা একটা ভালো একটা প্র্যাকটিস, তাহলে পরে যাইলে কি আমার আগেরটা গিয়ে ঠিক করা লাগবে না। প্রথমবার 0 আসছে কারণ তখন কোনো এলিমেন্ট ছিল না, পরে একটা এলিমেন্ট আমি পুশ করছি, সো আমার সাইজ হয়ে গেছে 1, তাই না? তো আমি একটা লুপ চালাই, কিছু এলিমেন্ট পুশ করি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে আমি ফর এর ভিতর যে আইটা নিলাম, আইটা আমার আগে থেকে ডিক্লেয়ার করে রাখা লাগে না। সি প্লাস প্লাস যারা ইউজ করে তারা এই জিনিসটা জানে, সি তে এই সুবিধাটা মনে হয় নাই, যে ফর এর ভিতর আমি একটা ভ্যারিয়েবল নিছি, এটা আগে থেকে ডিক্লেয়ার করিনি, ফর এর মধ্যেই ডিক্লেয়ার করে দিছি। ঠিক আছে, এই জিনিস এরকম কিছু সুবিধা আছে সি প্লাস প্লাসে। এটার সুবিধা হলো যে আমি যখন ফর থেকে বের হয়ে যাব, এই যে আই ভ্যারিয়েবলটা, এটা ফরের বাইরে আর থাকবে না। ঠিক আছে, ওকে। যেহেতু এটা ফরের ভিতরে ডিক্লেয়ার হয়েছে, ফরের বাইরে আসার সাথে সাথে এই ভ্যারিয়েবলটা থাকবে না। আচ্ছা, এখানে আমি কি করলাম? 1 থেকে 10 পর্যন্ত লুপ চালায় ভেক্টরের ভিতর
এলিমেন্ট পুশ করলাম, মানে ভেক্টরের ভিতর একবার 1 পুশ হয়েছে, আরেকবার 2, আরেকবার 3, এভাবে 10 পর্যন্ত পুশ হয়েছে। তাহলে এখন আমার ভেক্টরের সাইজ কত হওয়া উচিত? এভাবে ডাইরেক্ট অ্যাকচুয়ালি ভেক্টরের সাইজ ভ্যারিয়েবলে না নিয়ে প্রিন্ট দেওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমার এখন ভেক্টরের সাইজ আসা উচিত 11। এই যে 11 আসছে সাইজ। প্রথমে 0 আসছিল, কোনো এলিমেন্ট ছিল না, পরের বার 5 পুশ করছিলাম 1 আসছে, পরের বার 10টা এলিমেন্ট আরো পুশ করছি, তো 11 আসছে। তার মানে কি, প্রথম যে এলিমেন্টটা পুশ করছিলাম 5, সেটাও আছে, দেন পরে আরো এক্সট্রা 10টা এলিমেন্ট পুশ করছি, টোটাল 11 এসে পড়ছে, ঠিক আছে? কারণ প্রথম এলিমেন্টটা কিন্তু রয়ে গেছে, 5 এটা রয়ে গেছে, তারপর আবার 1 পুশ হইছে, 1 থেকে 10 পুশ হইছে। সো আমরা যদি এলিমেন্ট গুলো এখন এক্সেস করতে চাই, তাহলে কিভাবে এক্সেস করব? অ্যারেতে যেভাবে করি, যেমন আমি যদি প্রথম এলিমেন্ট এক্সেস করতে যাই, তাহলে এইভাবে এক্সেস করব। প্রথমে অ্যারের জন্য প্রথম এলিমেন্ট কিভাবে এক্সেস করে, 0তম ইনডেক্স দিয়ে, সেম ভাবে আমি ভেক্টরের প্রথম এলিমেন্ট এইভাবে এক্সেস করব। সে আমার এটা কত আছে প্রথম এলিমেন্টটা, ধরুন আমি জানতে চাই আমার প্রথম এলিমেন্টটা কত আছে, তাহলে আমি সিম্পলি এটাকে প্রিন্ট দেই। ফার্স্ট এটাকে প্রিন্ট দিলাম, দেন আমি ধরেন এটার ভ্যালু বাড়াই দিতে চাই বা কমাই দিতে চাই, ধরেন আমি এটার ভ্যালু বাড়াই দিব, 1 বাড়াই দিব, দেন আবার প্রিন্ট দিব। এটা রান করলে কি আসে? প্রথম এলিমেন্ট ছিল আমার 5, কারণ আমি প্রথমে 5 পুশ করছিলাম, দেন ওইটা 1 বাড়াই দিছি, এভাবে ইনক্রিমেন্ট করলাম, দেন প্রথম এলিমেন্টটা হয়ে গেছে 6। তার মানে আমি অ্যারের ভ্যালুগুলো যেভাবে অ্যাক্সেস করি, যেভাবে ম্যানিপুলেট করি, গুণ বিয়োগ যোগ ভাগ, সেভাবে আমার ভেক্টরের এলিমেন্ট নিয়ে আমি কাজ করতে পারবো, অ্যাসাইন করে দিতে পারবো। এখানে আমি এটার ভ্যালুটা -1 সেট করে দিলাম। এখন আমি আবার কোডটা রান করি। এই যে প্রথম এলিমেন্টটা ছিল, আচ্ছা আমি যে কোড রান করতেছি, হ্যাঁ স্ক্রিন শেয়ার দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ দেখেন, এই যে প্রথম এলিমেন্টটা ছিল 5, দেন প্রথম এলিমেন্ট হয়ে গেছে -1, কারণ আমি অ্যাসাইন করেছি 5 এর জায়গায় -1। সো যেভাবে অ্যারে নিয়ে কাজ করি আমরা, সেভাবেই আমরা ভেক্টর নিয়ে কাজ করতে পারবো। আমার এক্সট্রা সুবিধা হইলো আমি সাইজটা কন্ট্রোল করতে পারতেছি, আমি একটা একটা করে পিছন দিয়ে এলিমেন্ট পুশ করতে পারতেছি, ফলে আমার সাইজ এক এক করে বাড়তেছে, ঠিক আছে? আমার আগে থেকে কোনো ফিক্সড সাইজ দিয়ে দেওয়া লাগবে না। ওকে, তো এখন আমরা যেহেতু সব অ্যারের মতোই করা যাবে, এক্সেস করা যাবে, সো আমরা যদি একটা একটা করে এলিমেন্ট এক্সেস করতে চাই, তাহলে কি করব? এই ফর লুপটা দেখেন, এইভাবে প্রত্যেকটা এলিমেন্ট এক্সেস করা সম্ভব না। i সমান 0 থেকে শুরু করে, ভেক ডট সাইজ, এটার আগ পর্যন্ত যদি আমি লুপ চালাই, তাহলে আমি প্রত্যেকটা এলিমেন্টই পেয়ে যাচ্ছি। এই যে সবগুলো এলিমেন্ট, প্রথমটা ছিল -1, কারণ আমি চেঞ্জ করে দিয়েছিলাম, দেন 1 থেকে 10 পর্যন্ত সবগুলো পুশ করছিলাম। সো এভাবে আমি সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি। সো কি দেখা গেল যে ভেক ডট সাইজ, এটাকে অ্যাকচুয়ালি কোনো ভেরিয়েবলের মধ্যে রাখা দরকার নেই, এটা এমনি ডাইরেক্ট কল করা যায়। ডাইরেক্ট কল করে এটা সাইজ চেক করা যায়, এবং সাইজের আগ পর্যন্ত লুপ চালায় আমি সবগুলো এলিমেন্টই অ্যাক্সেস করতে পারবো। এটা হলো অ্যারে সাইজ বাড়ানো, আমি যদি এলিমেন্ট পুশ করতে চাই। এখন আমি যদি এলিমেন্ট ডিলিট করে দিতে চাই, তাহলে কি করব? এখানে একটা ব্যাপার হলো, ডিলিট বলতে কি বোঝাচ্ছি। হ্যাঁ, ধরেন যে আমার অনেকগুলো এলিমেন্ট আছে, মাঝখান থেকে আমি কোনো একটা এলিমেন্ট চেঞ্জ করতে চাই, তাহলে সেটা অ্যাসাইনমেন্টেই করা যাবে। যেমন এখানে আমি করছিলাম, শুরুর এলিমেন্টটা, একদম প্রথম এলিমেন্টটা 5 ছিল, এটাকে -1 করে দিচ্ছি, তাই না? অথবা এটা 0 করে দিতে পারি। আমি যেটা বুঝাচ্ছি ইরেজ দিয়ে বা এলিমেন্ট সরায় নেওয়া, ওটা দিয়ে যেটা বুঝাচ্ছি, ধরেন আমি মাঝখান থেকে কোনো একটা এলিমেন্ট সরায় নিতে চাই,
সরানোর পরে বাকি যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো কন্টিনিউয়াস হবে। আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ধরেন এখানে আমার একটা ভেক্টর আছে 3 সাইজের, এলিমেন্ট হচ্ছে 5 10 2। ধরেন আমি চাই 10 নাম্বার এলিমেন্টটা সরায় ফেলতে, 10 নাম্বার এলিমেন্টটা মুছে দিব। তাহলে 10 নাম্বার এলিমেন্টটা আমি সরায় ফেললে 10 নাম্বার এলিমেন্টটা মানে দ্বিতীয় এলিমেন্ট যার ভ্যালু হচ্ছে 10, তাহলে এই এলিমেন্টটা চলে যাবে। তাহলে আমার নতুন ভেক্টরটা কি এরকম হবে না? আমার এটার মধ্যে 5 থাকবে প্রথম ঘরে, সেকেন্ড ঘরে থাকবে আমার 11, কারণ 10 আমি সরাই দিছি। 5 এর ইনডেক্স হবে 0 যেহেতু প্রথম এলিমেন্ট, এবং 11 এর ইনডেক্স হবে কত 1 যেহেতু সেকেন্ড এলিমেন্ট। 11 এর ইনডেক্স আগে কত ছিল 2 ছিল, সো এখন আমার 11 এর ইনডেক্স হয়ে যাবে 1। আমি ইরেজ বলতে এই জিনিসটা বোঝাচ্ছি। এই কাজটা আমি কিভাবে করব? এটা কিন্তু মানে আমি যদি হাতে করতে চাই, আমার লুপ চালায় নতুন একটা অনেক ঝামেলা করা লাগে। এই কাজটা করার জন্য ভেক্টরের যে ফাংশন আছে, যেটা কিনা আমি জাস্ট বলে দিব যে এই এলিমেন্টটা সরাই দিতে হবে, ও ওই এলিমেন্টটা সরাই দিয়ে বাকিটা জোড়া লাগাই দিবে। ভাবে এখানে যেভাবে দেখাইলাম সেভাবে জোড়া লাগাই দিবে। এবং শুধু একটাই না, ধরেন এইভাবে আমরা জাস্ট একটাই না অনেকগুলো এলিমেন্ট একসাথে সরাই ফেলতে পারি। এবং এই যে সরাইলাম, সরানোর পরে আমার ভেক্টরটা কি হয়ে গেল? নতুন একটা ভেক্টর তৈরি হলো। এই নতুন ভেক্টর তৈরি হয়নি, এই ভেক্টরের মধ্যেই আগে ছিল 5 10 11, এখন এটার মধ্যে আছে 5 আর 11। ওর সাইজ হয়ে যাবে তাইলে 2 হয়ে যাবে, নতুন সাইজ হয়ে যাবে 2, ঠিক আছে? এবং প্রথম এলিমেন্ট হচ্ছে 5, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 11, এইভাবে হয়ে যাবে। এখন আমি কিন্তু চাইলে আবার পুশ ব্যাক করতে পারি। আমি যদি আবার পুশ ব্যাক করি তাহলে সাইজ এক করে বাড়বে, আগের মতো হবে সব, ঠিক আছে? এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করার ওয়ে হচ্ছে, আমি কোডবক্সে যাই, এটার জন্য যে ফাংশনটা আছে সেই ফাংশনটার নাম হলো ইরেজ। হ্যাঁ, এই ফাংশনটা লেখার ওয়ে হলো name.erase। তো this simply name.erase, ভিতরে আমার ইটারেটর দিতে হবে। ইটারেটর আচ্ছা, ইটারেটর নিয়ে আমাদের আসলে ডিসকাস করা দরকার নাই। ভিতরে আমার বেসিক্যালি ইনডেক্সটা দিতে হবে। ইনডেক্সটা দিতে হবে একটু অন্যভাবে। যেমন ধরেন আমি প্রথম এলিমেন্টটা যদি সরাই দিয়েছি, আমি 0 দিতে পারি। দ্বিতীয় এলিমেন্টটা সরাই দেওয়ার জন্য 1, তাই না? এলিমেন্ট নাম্বার দিতে হবে। এলিমেন্ট নাম্বার দেওয়ার ওয়ে হলো name.begin প্লাস এলিমেন্ট নাম্বার, ঠিক আছে? ইনডেক্স অফ দ্য এলিমেন্ট। ঠিক আছে, এটা আমি দেখাই। আমার এখানে ভেক্টরটা খেয়াল আছে, তাই না? আমার একটা 11 সাইজের একটা ভেক্টর ছিল। আচ্ছা, তো আমার এখানে আমার সবগুলো এলিমেন্ট আছে। আমি ধরেন প্রথম এলিমেন্টটা সরাই ফেলতে চাই। প্রথম এলিমেন্টটা যদি সরাই ফেলি তাহলে আমি কি করব? name.erase, ভিতরে কি দিব বলছিলাম? ইনডেক্স দিব, কিন্তু তার আগে name.begin এই ওয়ার্ডটা দেওয়া লাগবে। ভিতরে আর কি ডাইরেক্ট ইনডেক্স দেওয়া যায় না। এটার কারণ হলো এটা তো অ্যারের মতো সিম্পল না জিনিসটা। এটা হচ্ছে সি প্লাস প্লাস এর ক্লাস বলে একটা জিনিস আছে, এটা সি প্লাস প্লাস এর ভিতরে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা ওরা যেন ইজিলি হ্যান্ডেল করতে পারে আর কি। তো আমাদের ইটারেটর পাস করতে হয়। ভেক্টর বা সেট বা আরো অনেক কিছু আছে, সবগুলোতে ইটারেটর পাস করা লাগে, ডাইরেক্ট ইনডেক্স না দিয়ে। তো ইটারেটর পাস করার একটা ওয়ে হচ্ছে ডট বিগিন প্লাস ওই ইনডেক্সটা দিয়ে দেওয়া। তো ইনডেক্স আমি কত দিব? আমি যেহেতু প্রথম এলিমেন্টটা ডিলিট করতে চাই, তাহলে ডট 0 প্লাস 0 দিব প্রথম এলিমেন্টের জন্য। তাহলে আমার এখন সাইজ হয়ে যাওয়া উচিত কত? 10 হয়ে যাওয়া উচিত। এবং আমি যদি সবগুলো এলিমেন্ট আবার প্রিন্ট দেই
তাহলে আমার প্রথম এলিমেন্টটা থাকা উচিত না, তাই না? আচ্ছা, সাইজটা ওইখানে প্রিন্ট দিয়ে দিই। সাইজ আমি যদি রান করি, কি করলাম আমি? প্রথমে হচ্ছে 46 নাম্বার লাইনে 46 নাম্বার লাইনে আমি ইরেজ করলাম ডট বিগিন প্লাস 0, মানে প্রথম এলিমেন্টটা আমার ইরেজ হওয়া উচিত। দেন আমি সবগুলো এলিমেন্ট প্রিন্ট দিচ্ছি। ওকে ওকে, দেখি এই যে আমার এইখান থেকে অল এলিমেন্টস ছিল -1 1 2 3 4 5 6 7 8 9 10। পরে আমি 46 নাম্বার লাইনে ইরেজ করছি প্রথম এলিমেন্টটা, ফলে কি হয়ে গেছে? অল এলিমেন্টস -1 নাই, তারপর কিন্তু সিরিয়ালি সবগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এবং সাইজ দেখাচ্ছে 10। তার মানে আমার একটা এলিমেন্ট কমে গেছে যেহেতু আমি প্রথমটা ইরেজ করছি। সেম ভাবে আমি প্রথমটা ইরেজ না করে, আচ্ছা আমি যদি এটা তাহলে দুইবার দিই তাহলে কি হবে? ভেক্টর ইরেজ ভেক্টর বিগিন প্লাস 0, তারপর ভেক্টর ইরেজ ভেক্টর বিগিন প্লাস 0। তার মানে এখানে এই লাইনে আমি একবার প্রথম এলিমেন্ট মুছে দিলাম, প্রথম এলিমেন্ট ছিল -1, মুছে দিলাম। দেন আবার কি করলাম? পরের লাইনে ঠিক আবার প্রথম এলিমেন্টটাই মুছলাম, তাই না? এই লাইনে প্রথম এলিমেন্টটা মুছার পরে আমার কয়টা এলিমেন্ট ছিল? 10টা। -1 চলে গেছিল, তাহলে প্রথম এলিমেন্ট কি ছিল? 1। দেন আবার পরের লাইনে প্রথম এলিমেন্ট মুছে দিলে কি ওই 1টাও চলে যাবে, তাহলে আমার টোটাল এলিমেন্ট হয়ে যাবে 9টা এবং প্রথম এলিমেন্ট থাকবে 2 থেকে। দেখেন একবার ইরেজ কল করাতে -1 চলে গেছে, পরে আবার ইরেজ কল করাতে যেহেতু প্রথম এলিমেন্টই বারবার মুছতেছি 1ও চলে গেছে, সো 2 থেকে এভাবে আসছে। সো এটাতে কি বোঝা যাচ্ছে? এটাতে বোঝা যাচ্ছে যে আমি যখন একবার ইরেজ কল করতেছি সাথে সাথে আমার ইন্ডেক্স গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? প্রথমে 1 এর ইন্ডেক্স ছিল 1, -1 এর ইন্ডেক্স ছিল 0, -1 মুছার পরে 1 এর ইন্ডেক্স 0 হয়ে গেছে, এই জন্য এই লাইনে 1ও ডিলিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একজন কোশ্চেন করছে ইরেজ আর পপ সেম ফাংশন আছে। আচ্ছা, পপ জিনিসটা অ্যাকচুয়ালি সব জায়গায় কাজ করে না, ঠিক আছে? আমরা দেখবো পরে কিউ স্ট্যাক এগুলোতে পপ জিনিসটা কাজ করে, আবার ভেক্টরও করে, জাস্ট পপ ব্যাক মেবি করা যায়, ব্যাক থেকে পপ করা লাগে। কিন্তু ইরেজ দিয়ে আমি যে কোনো পজিশন থেকে আমি ভ্যালু সরাইতে পারতেছি। যেমন এখানে আমি 0 না দিয়ে আমি অন্য একটা দেই। ওয়েট, আচ্ছা একজন কোশ্চেন করছে একটা ভেক্টর দেওয়া আছে 0 5 6। আচ্ছা একজন কোশ্চেন করছে যে আমার একটা ভেক্টর আছে, ওইখানে আমি কোন ইন্ডেক্সে ভ্যালু ইরেজ না করে এলিমেন্ট বলে দিলাম আমাকে ওই এলিমেন্টের সবগুলো আমি ইরেজ করতে চাই। এটা করার জন্য ডাইরেক্ট কোন স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে কিনা, কোন ফাংশন আছে কিনা আমার জানা মতো নাই, এটা লুপ চালায় করা লাগবে। মানে ধরেন যে আমার ভেক্টরে কি কি ছিল? -1 1 2 3 4 এইভাবে 10 পর্যন্ত ছিল। আমি বললাম যে আমি 8 যতবার আছে সবগুলো 8 সরাই দিতে চাই, তাহলে আমার লুপ চালায় দেখা লাগবে যে 8 যেখানে আছে তার ইন্ডেক্সটা কত, সেই ইন্ডেক্স গুলা বারবার ইরেজ করা লাগবে। আমার যতগুলো 8 আছে সবগুলোর ইন্ডেক্স আমার বারবার ইরেজ করা লাগবে, ইন্ডেক্স দিয়ে ইরেজ করা লাগবে। ডাইরেক্ট 8 ভ্যালুটা আমি ইরেজ করতে পারবো না, ইন্ডেক্স দিয়ে করা লাগবে আমার জানা মতে। স্ট্যান্ডার্ড লাইব্রেরি থাকার কথা না, কিছু কিছুর জন্য এরকম আছে, যেমন সেটের জন্য আছে, আমরা দেখবো পরে সেটও শিখবো। সেটের জন্য ডাইরেক্ট আমরা ভ্যালু, মানে আমরা যদি কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট এর ভ্যালু জানি, ইন্ডেক্স না জানি, শুধু ওই ভ্যালুটা দিয়েই ওইটা সরায় ফেলা যায়, ইন্ডেক্স না জানলেও হয়। দেখেন আমার ইন্ডেক্স দিয়েই করা লাগবে। আচ্ছা, তো আমরা কি করতেছিলাম? ইরেজ দেখাচ্ছিলাম। এই যে প্রথম এলিমেন্ট ইরেজ না করে আমি যদি 5 দিই, কারণ আমার 6 নম্বর এলিমেন্টটা ইরেজ হচ্ছে যেহেতু আমার 0 থেকে ইন্ডেক্স শুরু। এখন যদি আমি রান করে দেখি, আচ্ছা এখন রান করলে কি আসে দেখেন, এখন রান করলে কি আসতেছে?
হ্যাঁ, প্রথম সবগুলো এলিমেন্ট হচ্ছে আসছে প্রথমে -1 থেকে 10, দেন এখানে 11টা এলিমেন্ট ছিল, পরের লাইনে দেখেন এলিমেন্ট একটু কমে গেছে। কোন এলিমেন্টে নাই হয়ে গেছে দেখেন, 5 নাই এখানে, হ্যাঁ 4 পর্যন্ত আছে, দেন 5 নাই, 6 থেকে 10 পর্যন্ত আছে। 5 কেন হচ্ছে? কারণ 5 হচ্ছে আমাদের 6 নাম্বার এলিমেন্ট। প্রথম থেকে গুনলে 5 হচ্ছে আমাদের 6 নাম্বার এলিমেন্ট। আমি যেহেতু vec.begin + 5 দিছি, মানে আমার 6 নাম্বার এলিমেন্ট মুছার কথা। 0 দিলে প্রথম এলিমেন্ট মুছার কথা, 1 দিলে সেকেন্ড এলিমেন্ট, এভাবে 5 দিলে 6 নাম্বার এলিমেন্টটা মুছে যাবে। ঠিক আছে, এইভাবে আমি কোন একটা এলিমেন্ট মুছার জন্য আমি তার ইনডেক্স দিয়ে এভাবে মুছতে পারি। সেম ভাবে আমরা একসাথে অনেকগুলো এলিমেন্টও মুছতে পারি। আচ্ছা, একজন বলছে ক্লিয়ার দিয়ে ইরেজের কাজ করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। ক্লিয়ার দিলে সব পুরো ভেক্টরটাই সব এলিমেন্টই ইরেজ করে দেয় এটা। সো আমরা যদি সবগুলো এলিমেন্ট ইরেজ করা লাগে, তাহলে এটার ওয়ে হলো সবগুলো এলিমেন্ট ইরেজ করার ওয়ে হলো ভেক্টর ডট ক্লিয়ার কল করব, মানে নেম ডট ক্লিয়ার এভাবে। সো আমার কেসে আমার ভেক্টরটার নাম দিয়েছি ভেক ডট ক্লিয়ার, এটা দিলেই আমার সবগুলো এলিমেন্ট মুছে যাবে। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইরেজ ইউজ করে একটা এলিমেন্টের সাথে সাথে আমরা, মানে একটা এলিমেন্ট যেমন মুছে যায়, একসাথে অনেকগুলো এলিমেন্টও মুছে দেওয়া যায়। এটা কিভাবে করে? দেখেন, ওইটা করার ওয়ে হলো, আচ্ছা এখানে অনেকগুলো এলিমেন্ট বলতে সব এলিমেন্টগুলো কনজিকিউটিভ হইতে হবে। ঠিক আছে, কনজিকিউটিভ এলিমেন্ট না হলে পরপর গ্যাপ দিয়ে থাকলে বোঝা যাবে না। ওটা করার ওয়ে হইলো যে আমার ইরেজের ভিতর দুইটা প্যারামিটার পাঠাবো। এখানে আমি একটা প্যারামিটার পাঠাচ্ছিলাম না, একটা এলিমেন্ট মুছার জন্য একটা প্যারামিটার পাঠাচ্ছিলাম, জাস্ট ইনডেক্সটা, যে এলিমেন্টটা মুছতে চাই তার ইনডেক্স। এখানে আমার পাঠাইতে হবে শুরুর ইনডেক্স এবং লাস্টের ইনডেক্স +1, মানে এটা হচ্ছে name.begin প্লাস ইনডেক্স অফ দ্য ফার্স্ট এলিমেন্ট থেকে, এটা আমি নিচের লাইনে লিখি তাহলে সুবিধা হয়। এখান থেকে আমার কমা দিয়ে লিখতে হবে সেম জিনিস, name.begin প্লাস ইনডেক্স অফ দ্য লাস্ট এলিমেন্ট। লাস্ট এলিমেন্ট বলতে যেই এলিমেন্ট পর্যন্ত আমি মুছতে যাচ্ছি, লাস্ট এলিমেন্ট +1 দেওয়া লাগবে। ঠিক আছে, তার মানে আমি কি করতেছি যে ধরেন আমি একসাথে 5টা এলিমেন্ট বা 6টা এলিমেন্ট, পরপর যে 6টা এলিমেন্ট আছে সবগুলো আমি মুছে দিতে চাচ্ছি। যেমন এখানে আমি एग्जांपल দিয়ে দেখাই আমার ভেক্টরটাতে, আচ্ছা আমি এটা সরায় দেই, এই ইরেজটা আচ্ছা এখানেই করি। দেখেন এই 50 নম্বর লাইন দেখেন, ভেক্টর ডট ইরেজ, এখানে আমি ভেক্টর ডট বিগিন + 5 দেওয়াতে কি হইছে, 6 নাম্বার এলিমেন্টটা মুছে গেছে। ধরেন আমি মুছতে চাই, এটা কি হয়েছিল, হ্যাঁ 6 নাম্বার এলিমেন্টটা মুছে গেছিল। ধরেন আমি মুছতে চাই from index 2 to 6, ইনডেক্স 2 থেকে 6 পর্যন্ত সবগুলো এলিমেন্ট মুছে দিতে চাই, তাহলে আমার শুরুতে দেওয়া লাগবে ইনডেক্স 2, তাই না? যে এলিমেন্টটা দিয়ে শুরু হবে ইরেজ করা, দেন ভেক্টর ডট বিগিন প্লাস ইনডেক্স 6 + 1 মানে 7, মানে যেটাতে শেষ করব তার একটা বেশি দিতে হবে আমার। এটা দিলে কি হবে, দ্বিতীয় ইনডেক্স মানে ইনডেক্স 2 থেকে শুরু করে ইনডেক্স 6 পর্যন্ত সবগুলো মুছে যাবে। ইনডেক্স 2 মানে কিন্তু দ্বিতীয় এলিমেন্ট না, ইনডেক্স 2 মানে তৃতীয় এলিমেন্ট, আর ইনডেক্স 0 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। তাহলে এটা আমি রান করে দেখি কি হয়। এটা রান করলে কি হচ্ছে দেখেন, আমার প্রথমে এলিমেন্ট ছিল -1 1 2 3 4 এভাবে 10 পর্যন্ত ছিল, পরে -1 1 7 আছে, মানে 2 থেকে 6 পর্যন্ত মুছে গেছে, তাই না? মানে আমার হচ্ছে ইনডেক্স 2 থেকে ইনডেক্স 6 পর্যন্ত সবগুলো এলিমেন্ট মুছে গেছে। 2 এর ইনডেক্স ছিল 2, এভাবে 6 এর ইনডেক্স ছিল 6, মানে 2 3 4 5 6 এই সবগুলাই মুছে গেছে।
এই জন্য আমার এসে পড়ছে 1 এর পরে 7 এসে পড়ছে, 8 9 10। ঠিক আছে, তাহলে আমাদের ইরেজ ফাংশনটা ক্লিয়ার। ইরেজ ফাংশন দিয়ে একটা এলিমেন্ট বা একসাথে অনেকগুলো এলিমেন্ট মুছা যায়, মানে একদম পুরো ভেক্টর থেকে সরায় দেওয়া যায়, ফলে ভেক্টরের সাইজও আমার কমে যাবে। এবং এই সরানোটার আমরা কিভাবে করব? ইরেজ ফাংশন ইউজ করে যদি একটা এলিমেন্ট সরাইতে চাই, সিম্পলি তার ইনডেক্সটা ভেক্টর ডট বিগিন, তার ইনডেক্সটা দিব। আর যদি অনেকগুলো এলিমেন্ট সরাইতে চাই তাহলে ভেক্টর ডট বিগিন প্লাস প্রথম ইনডেক্স, ভেক্টর ডট বিগিন প্লাস লাস্ট ইনডেক্স প্লাস 1। এখানে আমি যদি 3 দিতাম তাহলে কি হইতো? আমার কিন্তু এখানে একটা এলিমেন্ট ডিলিট হইতো, তাই না? কারণ 2 থেকে 3 এর আগ পর্যন্ত, মানে 2 থেকে 3 পর্যন্ত, তাই না? মানে একটা এলিমেন্ট এভাবে অ্যাকচুয়ালি ডিলিট করা যাবে। আমি এটা রান করি দেখাই। হ্যাঁ, যে এইটা রান করলাম, রান করাতে কি হলো দেখেন, প্রথমে সবগুলো এলিমেন্ট ছিল -1 থেকে 10, -1 1 2 এভাবে 10 পর্যন্ত, পরে -1 1, পরে 3 আসছে 1 এর পরে, মানে 2টা মুছে গেছে, তাই না? তার মানে ইনডেক্স 2 তে যে এলিমেন্টটা ছিল শুধু সেটাই মুছছে। ঠিক আছে, কারণ আমি 2 আর 3 দিছি, মানে 2 থেকে 3 এর আগ পর্যন্ত সব মুছে দেয়। ওকে, এভাবে আমরা ইরেজ ফাংশন ইউজ করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের ভেক্টর। ভেক্টরে এছাড়া আরো অনেক কাজ আছে, বাট ওগুলো আমরা আপাতত আমাদের শিক্ষা দরকার নেই। আপাতত আমরা এগুলা দিয়েই অনেক প্রবলেম সলভ করতে পারবো, সমস্যা হবে না। আমাদের লাগলে আমরা সাথে সাথে আরো শিখবো। এখানে আমি কিছু মিস করি নাই, আই গেস। সাইজ ভেক্টর ইরেজ ক্লিয়ার ফাংশনটার কথা একজন বলছে, ভালো হয়েছে, নাহলে আমার মাথা থেকে চলে গেছিল। ক্লিয়ার ফাংশন দিয়ে আমরা পুরো ভেক্টরের সব এলিমেন্টই ক্লিয়ার করে দিতে পারি। ইরেজ দেখালাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু কিউ দেখি। আরেকটা ডাটা স্ট্রাকচার সি প্লাস প্লাস এর, সেটা হচ্ছে কিউ। কিউ জিনিসটা কি আসলে? কিউ হলো বেসিক্যালি আমাদের একটা কন্টেইনার, মানে ব্যাংকের মধ্যে সামনে যখন লাইন ধরে বা যে কোনো জায়গায় যখন লাইন ধরে তখন কি হয়, যে সবার আগে আসে সে আগে সার্ভিস পায়, যে সবার পরে আসে সে পরে সার্ভিস পায়, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এরকম একটা নিয়ম। কিউ হচ্ছে এমন একটা কন্টেইনার যেখানে আমি একটার পর একটা এলিমেন্ট ঢুকাইতে পারবো, এবং যে আগে ঢুকবে সে সবার আগে বের হবে, যে পরে ঢুকবে সে পরে বের হবে, যে সবার লাস্টে ঢুকবে সে লাস্টে বের হবে। এরকম একটা কন্টেইনার হচ্ছে কিউ। এই কিউ এর কিছু সুবিধা আছে আর কিছু অসুবিধা আছে। যেমন ভেক্টরে আমরা একটার পর একটা এলিমেন্ট আমরা ইয়া করতে পারতেছিলাম, এক্সেস করতে পারতেছিলাম। এই জিনিসটা কিন্তু আমরা কিউ এ করতে পারবো না। আমাদের এক্স্যাক্টলি ঠিক মানে উপরের এলিমেন্ট, উপরের বলতে যে সবার আগে ঢুকছে শুধুমাত্র তাকেই অ্যাক্সেস করতে পারবো। আমাদের যদি পরের এলিমেন্টটা অ্যাক্সেস করতে হয় তাহলে আমার প্রথম এলিমেন্টটাকে ফেলে দেওয়া লাগবে। তাহলে আমি কি বললাম? আচ্ছা, স্ক্রিনটা একটু বড় করি। তো কিউ এর জন্য কিউ কিভাবে ডিক্লেয়ার করে দেখেন। কিউ ডিক্লেয়ার করার ওয়ে হলো আমার কিউ ওয়ার্ডটা লিখতে হবে, দেন আমার তার ডাটা টাইপটা দেওয়া লাগবে, দেন নামটা দেওয়া লাগবে, যেকোনো একটা নাম। আমি সবসময় প্রেফার করি 3 লেটারের নাম দিতে, তাহলে আসলে খুঁজে পাইতে সুবিধা হয়, দেখতেও সুবিধা হয়। ঠিক আছে, তাহলে কিউ ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে আমার এইভাবে ইউজ করা। ফার্স্ট কিউ ওয়ার্ডটা লেখা লাগবে, দেন এই মার্কআপের ভিতর ডাটা টাইপ দেওয়া লাগবে, দেন তার নেমটা আমরা দিব। এটা গ্লোবালি ডিক্লেয়ার করা যাবে। এইভাবে আমরা এখন এই কিউ এর ভিতরে, এই কিউ জিনিসটা কি বলতেছিলাম, একটা কন্টেইনারের মতো, মানে ধরেন একটা এমটি কন্টেইনার, এটার ভিতর কিছুই নাই শুরুতে, যেহেতু আমি মাত্র কিউটা ডিক্লেয়ার করলাম। দেন আমি
এর ভিতরে একটা একটা করে এলিমেন্ট পুশ করতে পারবো, এবং আমি যখন এক্সেস করতে যাব অবশ্যই সেই এলিমেন্টে এক্সেস করতে পারবো যেটা সবার আগে পুশ করা হয়েছে। সেটা যদি আমি ফেলে দিই তাহলে সেকেন্ড যেটা পুশ করা হয়েছে সেটা আমি অ্যাক্সেস করতে পারবো, দেন ওইটাও যদি ফেলে দেই তাহলে থার্ড যেটা আছে সেটা পুশ করতে পারবো। মানে ইটস লাইক, যেমন হোয়াইট বোর্ড, হ্যাঁ ইটস লাইক এরকম যে ধরেন আমি কিউ, তো হ্যাঁ ধরেন আমি হচ্ছে আমার একটা কন্টেইনার আছে এরকম, ঠিক আছে, না এরকম না, এরকম দিলে হচ্ছে না, একটা লাইন আছে ধরেন সিম্পলি, যে লাইনে আমার হচ্ছে কিছু মানুষ দাঁড়ায় আছে, তো সবার প্রথমে যে আসছে, ঠিক আছে, তারপর হচ্ছে সে ধরেন এখন সার্ভিস পায় নাই, তারপর সেকেন্ড একজন আসছে, তারপর থার্ড একজন আসছে, ঠিক আছে, তো সবার প্রথমে যে আসছে সে যদি সার্ভিস পাওয়া যায় তাহলে সে বাদ, তাকে আমরা কিউ থেকে সরায় ফেলবো। দেন কেউ যদি সার্ভিস পায় সে হচ্ছে সেকেন্ড জন, ঠিক আছে, দেন সে সরে গেল, দেন থার্ড জন, ঠিক আছে, এভাবে আমি লাস্ট পর্যন্ত যাব। আর মাঝে যদি ধরেন এখন কেউ আবার এসে পড়ে তাহলে সে আবার অ্যাড হতে থাকবে এভাবে একটা একটা করে, ঠিক আছে, তারপর আবার আরেকজন আসলো, ঠিক আছে, তারপর আমি হচ্ছে ওকে সার্ভিস দিলাম, ওকে বাদ দিলাম, তারপর আবার আরেকজন ঢুকে গেল, এভাবে সে নতুন যখন কেউ আসবে সে সময় লাস্টের দিকে আসবে, ঠিক আছে, কারেন্টলি সবার আগে যে আছে সে আগে সার্ভিস পাবে, দেন এভাবে আমরা লাস্ট পর্যন্ত যেতে থাকবো। তাহলে আমরা এটা কিভাবে লেখে কোডে, কিভাবে ডিক্লেয়ার করবো ফার্স্টে, দেন এটা এলিমেন্ট পুশ করার নিয়ম কাইন্ড অফ ইয়ার মতো, ভেক্টরের মতো, ভেক্টরে যেরকম লাস্টে পুশ হয় অলওয়েজ, এটা অলওয়েজ দেখলাম এইমাত্র যে লাস্টেই পুশ হচ্ছে, একটু আগে হোয়াইট বোর্ডে দেখালাম যে আমরা নতুন যেই আসতেছে সে সবসময় লাস্টে পুশ হচ্ছে, ঠিক আছে। সো এটা পুশ করার নিয়ম হলো আমরা নেম ডট পুশ ব্যাক না জাস্ট পুশ করব, পুশ দিয়ে এলিমেন্টের ভ্যালু দিব, এন্ড অবভিয়াসলি যেই ডাটা টাইপ ইউজ করছি সেই ডাটা টাইপের ভ্যালু দিতে হবে, ঠিক আছে। সো পুশ এন্ড এলিমেন্ট, আমার কি করতে হবে, নেম ডট পুশ লেখা লাগবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমার ডাটাটা দেওয়া লাগবে, ভ্যালুটা দেওয়া লাগবে, ঠিক আছে। প্রথমে এটা কি ছিল, একটা এমটি কন্টেইনার ছিল, পরে আমি একটা এখানে এটাও কিন্তু কাইন্ড অফ ভেক্টরের মতোই, যে আমার প্রথমে এটার সাইজ হচ্ছে 0, পরে আমি একটা এলিমেন্ট পুশ করলাম ওটার সাইজ হয়ে গেল 1, দেন আমি আরেকটা এলিমেন্ট পুশ করতে পারি সাইজ হয়ে যাবে 2, ঠিক আছে, এবং আমি যখন এলিমেন্ট বের করে ফেলবো তখন কিন্তু আস্তে আস্তে সাইজ কমে আসবে, ঠিক আছে। আমি যদি না বের করি তাহলে কিন্তু সাইজ কমতেছে না, ঠিক আছে। ভেক্টরের সাথে এটার একমাত্র পার্থক্যটা কি, সেটা হইলো যে ভেক্টরে প্রত্যেকটা এলিমেন্ট আমার এক্সেস করা যাচ্ছে, কিন্তু আমি এই জিনিসটা কিউ এর ক্ষেত্রে করতে পারতেছি না। আমার কিউ এর ক্ষেত্রে এক্সেস করার ওয়ে হলো জাস্ট তার প্রথম যে এলিমেন্টটা সেটা এক্সেস করা। তাহলে আমি এটা কিভাবে করবো, এই যে প্রথম একটা এলিমেন্ট পুশ করলাম, ধরেন কিভাবে আরো কিছু এলিমেন্ট পুশ করলাম, সব দিলাম, পরে 5 দিলাম, 0 দিলাম, পরে আবার 0 দিলাম, তাহলে প্রথম এলিমেন্টে কি হইলো 5, দেন -5, দেন 0, দেন 0, এখন এইভাবে আমি পুশ করব। আর আমি কিভাবে আপনার সবচেয়ে ফার্স্টে যে আছে তাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি, অ্যাক্সেস করার ফাংশনটা হলো আমার from to access an element, access the top element, actually just যে কোনো এলিমেন্ট তো আমি অ্যাক্সেস করতে পারবো না, জাস্ট টপ এলিমেন্টটাই অ্যাক্সেস করতে হবে। এটার ওয়ে হলো নেম ডট ফ্রম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু নাই, প্যারামিটার দরকার নাই, কারণ আমার জাস্ট প্রথম যে এলিমেন্ট আছে সেটাই আমার বের হয়ে আসবে। তাহলে আমি যদি এটা প্রিন্ট দেই দেখি, ডট ফ্রম,
তাহলে আমার কি হওয়া উচিত, প্রথম এলিমেন্টটা প্রিন্ট হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমি দেখি কি আসে। এই যে আমার প্রিন্ট হয়েছে 5, কারণ প্রথম এলিমেন্ট হচ্ছে 5। এই যে আমি কিউ ডট ফ্রন্ট এই ফাংশনটাতে কি করলাম, সবচেয়ে টপে কে আছে, মানে সবচেয়ে আগে কে ছিল, কে আছে তাকে আমি চেক করলাম, সে কে তার ভ্যালুটা দেখলাম। আমি কিন্তু এটাতে কিন্তু তাকে বের করে দিইনি এখন। তাকে বের করার জন্য মানে এখনো আমার এখানে কিউতে শুরুতে 4টা এলিমেন্ট ছিল, এই কিউ ডট ফ্রন্ট কল করার পরও 4টা এলিমেন্টই থাকবে। ঠিক আছে, আমি যদি কিউ ডট ফ্রন্ট আরেকবার কল করি, দেন পর 2বার প্রিন্ট দিলাম, আমার কিন্তু 2বারই 5 প্রিন্ট হবে, কারণ আমি এলিমেন্টটা ফেলে দিচ্ছি না। 2বারই 5 প্রিন্ট হয়েছে, আমি এলিমেন্টটা ফেলি নাই। এলিমেন্টটা তাহলে ফেলবো কিভাবে, ঠিক প্রথম এলিমেন্টটাই ফেলা যাবে, যেভাবে প্রথম এলিমেন্টটা এক্সেস করা যায়, অন্য কোনো এলিমেন্ট এক্সেস করা যায় না, সেইভাবে শুধুমাত্র প্রথম এলিমেন্টই ফেলা যায়, অন্য কোনো এলিমেন্ট ফেলা যায় না। এই যে একজন জিজ্ঞাসা করতেছিল যে ইরেজ আর পপ সেম কিনা, এখানে হচ্ছে ডিফারেন্স, যে পপে শুধুমাত্র প্রথম যে মানে কিছু কিছু ডাটা স্ট্রাকচারে পপ ইউজ করে, যেমন কিউ ইউজ করে, স্ট্যাকও সেম ভাবে ইউজ করে। যখন পপ ইউজ করতেছি তখন আমরা কিউ এর জাস্ট প্রথম যে এলিমেন্ট আছে সবার উপরে তাকে ফালাই দিচ্ছি। ঠিক আছে, এখানেও কোনো প্যারামিটার দেওয়া দরকার নেই, কারণ আমরা জাস্ট প্রথম এলিমেন্টে ফালাবো, এখানে কিছু বলা দরকার নেই। তো আমি যদি এখানে প্রথম এলিমেন্টে ফালাই দিই তাহলে আমার কি হবে, আমার ফ্রন্টের ভ্যালু কত আসবে, -5। এই যে দেখেন প্রথমে 5 আসছে, দেন আমি কিউ ডট পপ কল করলাম, প্রথম এলিমেন্টে পড়ে গেল, দেন আমার ভ্যালু আসছে -5, তাই না? আচ্ছা, আমি যদি আরেকবার কিউ ডট পপ কল করি তাহলে আমার -5ও থাকবে না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই, আমি যদি এই লাইনগুলা মুছে দেই, কি করলাম আমি, কিউ ডট পুশ 5, ঠিক আছে, দেন 5 প্রিন্ট দিলাম, মানে কিউ ডট ফ্রন্ট দিয়ে 5 প্রিন্ট দিলাম, দেন পপ করলাম, পপ করার ফলে কি হলো, 5 চলে গেল। 5 যদি চলে যায় তাহলে নিশ্চয়ই কিউ এর ভিতরে আর কিছু নাই। এখন যদি ফ্রন্ট কল করি তাহলে কি আসা উচিত, কি জানি দিয়েছে, মানে একটা গার্বেজ ভ্যালু দিচ্ছে, যেহেতু কিউ এর ভিতরে আমার কিছু নেই। কিছু কিছু সময় এরকম ক্ষেত্রে কম্পিউটার মানে প্রোগ্রামটা ক্র্যাশও করতে পারে, যেহেতু এটা একটা মানে ইনভ্যালিড একটা কল, যেহেতু কিউ এর ভিতর কিছু নাই, ফ্রন্ট বলে কিছু নাই, তাই না, কিউটা খালি। সো এই জন্য আমরা কিউ ফ্রন্ট কল করার আগে একটা জিনিস আমাদের চেক করে নেওয়া উচিত, যে কিউটা আদৌ, কিউ এর ভিতর আদৌ কেউ আছে কি, মানে কিউ এর সাইজ কি পজিটিভ নাকি 0, তাই না? অথবা এটা দুই ভাবে চেক করা যায়। কিউ এর সাইজ চেক করার জন্য হচ্ছে ডট সাইজ, যে আমরা ভেক্টরের সাইজ চেক করতাম, অথবা এমটি নামে একটা ফাংশন আছে। ডট সাইজ কি করবে, আমাকে সাইজ দিয়ে দিবে, যেভাবে আমার ভেক্টরে আমাকে সাইজ দিত। আর আরেকটা ফাংশন আছে name.empty এই ফাংশনটা যেটা করে, যদি আমার কিউ এমটি হয় তো 1 রিটার্ন করে, আর যদি 0 মানে যদি এমটি না হয়, মানে কিউ এর মধ্যে কিছু না কিছু থাকে, তাহলে আমার এটা 0 রিটার্ন করে। যদি এমটি হয় তাহলে 1 রিটার্ন করবে, আর যদি এমটি না হয় তাহলে 0 রিটার্ন করবে। তাহলে আমি সাইজ অথবা এমটি ফাংশনটা ইউজ করে চেক করতে পারি, q.empty যদি 0 হয় তাহলে প্রিন্ট দাও, সেভাবে নিচে এই লাইনটা দিয়ে দিই। এটার মানে হলো q.empty 0 মানে ভিতরে কিছু এলিমেন্ট আছে, তখনই প্রিন্ট দিবা, না হলে প্রিন্ট দিবা না। তাহলে আমি এখন কোডটা রান করলে কি পাবো, হ্যাঁ, প্রথমে আমার 5 প্রিন্ট হইছে, আমার 5 ছিল, 5 প্রিন্ট হইছে, দেন আমি পপ করে ফেলছি, 5 নাই, কিউ এর ভিতর কিছুই নাই। তাহলে আমার যেহেতু q.empty 0 হয় নাই, মানে যেহেতু কিউটা এমটি হয়ে গেছে, এই এমটি ফাংশনটা আমাকে 1 রিটার্ন করবে, এই জন্য আমার কিছু প্রিন্ট হবে না। ঠিক আছে, সো আমরা যখন ফ্রন্ট বা পপ এক্সেস করব তখন আমার অ্যাকচুয়ালি এটা দেওয়া উচিত আর কি,
কারণ যদি আমার কিউ এম্পটি হয় তাহলে আমি তো পপ করতে পারবো না, তাই না? কারণ পপ কারে করবো আমি, যেহেতু আমার ভিতরে কিছুই নাই, তাহলে পপ করতে পারবো না। আমি এখানে একবার জাস্ট পপ কল করে দেখি কি হয়। দেখেন আমার প্রথমে 5 ছিল কিউর ভিতর, দেন 5 প্রিন্ট হলো, দেন আমি একবার পপ করলাম, দেন আবার যদি পপ করতে যাই কোন শর্ত ছাড়া, তাহলে আসলে কি হওয়ার কথা, কোড ক্র্যাশ করার কথা অথবা গার্বেজ চলে যাওয়ার কথা। এখানে অ্যাকচুয়ালি কিছু হয় নাই। কোড ব্লকস অনেক সময় কিছু কিছু জিনিস দেখা যায় প্রবলেম করে না, বাট আপনি যদি টেস্ট করতে যান অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে দেখবেন প্রবলেম করবে। এই কোডটাই আমি হচ্ছে কোড ফোর্সেসে একটু টেস্ট করি। কোড ফোর্সেসে কোড রান করে টেস্ট করা যায়। দেখি যে কোড ফোর্সেসে এটা কি বার দিবে। কোড ফোর্সেসে টেস্ট করার উপায় হলো প্রবলেম সেটে গিয়ে কাস্টম টেস্টে এটা রান করতে পারি। আমার কোনো ইনপুটের দরকার নাই, আমি সিম্পলি রান দেই, দেখি আমার আউটপুট কি আসে। এই যে কম্পাইলেশন এরর, কাউন্ট কম্পাইল মেসেজ। আচ্ছা ওয়েট, আমি মনে হয় আচ্ছা হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ভুল সিলেক্ট করে রেখেছিলাম। আমি দেখাইছিলাম আগে যে সি এর জন্য এইটা জিসিসি C11, আর আমি যদি C++ চালাতে চাই তাহলে GNU G++14 এটা সিলেক্ট করা উচিত। 11 বা 17 দিতে পারেন, বাট 14টা দেওয়া ভালো। যদি সবচেয়ে লেটেস্টটা দেওয়া যায়, বাট এটা মানে কয়েকদিন আগে বেরিয়েছে, সো আমরা 14 ইউজ করি। এখন আমি যদি রান করি, প্রবাবলি রান টাইম এরর আসবে, কারণ আমি আচ্ছা তারপরও 5 আসছে, আচ্ছা রান টাইম এরর আসে না। বাট কিছু কিছু দেখা যায় কিছু কিছু ওয়েবসাইটে এরকম করলে রান টাইম এরর দেয়। কারণ হচ্ছে এই যে আমি যে q.pop এখানে কল করেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনভ্যালিড একটা কল, কারণ ভিতরে কোনো এলিমেন্ট নাই, সো পপ করার কেউ নাই, বাট স্টিল আমি পপ করতেছি, এটা একটা ইনভ্যালিড কল। সো আমার এরকম কেসে আমার অবশ্যই চেক করে নেওয়া উচিত যে এটা আদৌ পপ করা যাবে কি যাবে না, আদৌ ভিতরে কোনো এলিমেন্ট আছে কি না। ঠিক আছে, তো এটা আমরা চেক করে অবশ্যই পপ ফ্রন্ট এই ফাংশনটা ইউজ করব। তো কিউ অ্যাকচুয়ালি তেমন কিছু নাই, কিউ এ কিছুই নাই অ্যাকচুয়ালি, জাস্ট আমার এই কয়েকটা জিনিস যে আমি পুশ করার জন্য ডট পুশ, একদম টপের এলিমেন্টটা চেক করার জন্য ডট ফ্রন্ট, একদম টপের এলিমেন্টটা রিমুভ করার জন্য ডট পপ, ডট সাইজ দিলে আমার সাইজটা প্রিন্ট হয়ে যাবে কয়টা এলিমেন্ট আছে এখন, এবং ডট এমটি আমাকে বলে দিবে এমটি কিনা, কিউটা আমার এমটি কিনা। এখন আমরা আরেকটা ডাটা স্ট্রাকচার দেখব, স্ট্যাক। আই গেস এটাই লাস্ট আমাদের জন্য, stack.cpp। আচ্ছা একদম যে হচ্ছে q.erase আছে কিনা, না q.erase নাই, কারণ আমার মাঝের এলিমেন্ট গুলা আমি ইউজ করতে মানে অ্যাক্সেস করা যায় না অ্যাকচুয়ালি। বাট আমি তারপর একটা গুগলে সার্চ দিই, দাঁড়ান দেখি q.erase, তাই না, C++। আচ্ছা dq.erase আছে, q.erase নাই, থাকলে এখানে থাকতো। ওকে, সো q.erase নাই আমার জানা মতে। আমরা স্ট্যাকের কিছু জিনিস দেখি। স্ট্যাক এবং কিউ এর মধ্যে সিমিলারিটিস অনেক, জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে আগে আসবে সে আগে বের হবে, আর অ্যাক্সেস করা যাবে শুধুমাত্র টপ এলিমেন্ট কিউতে, তাই না? স্ট্যাক হলো উল্টাটা, ফার্স্ট ইন লাস্ট আউট, যে আগে আসবে সে সবার পরে বের হবে, এবং অ্যাক্সেস করা যাবে শুধুমাত্র লাস্ট এলিমেন্ট, মানে এইমাত্র যে ঢুকছে তাকেই আমি শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবো, আর তাকেই শুধুমাত্র আমি বের করে দিতে পারবো। অন্য কাউকে আমি অ্যাক্সেসও করতে পারবো, অন্য কাউকে আমি অ্যাক্সেসও করতে পারবো না, ভ্যালু দেখতে পারবো না, অন্য কাউকে আমি বেরও করে দিতে পারবো না। মানে হচ্ছে এটা কাইন্ড অফ একটা কন্টেইনারের মতো। তখন যে একটা কন্টেইনার রাখতে নিছিলাম ওটা কিউ এর জন্য আসলে হয় না, কিন্তু স্ট্যাকের জন্য একদম
আমি যদি কন্টেইনার নিই, তাহলে দেখেন আমি যদি কন্টেইনারের মধ্যে কিছু জিনিস রাখি, একটার পর একটা, ধরুন প্রথমে একটা জিনিস রাখলাম, পরে আরেকটা জিনিস রাখলাম, একটার উপর একটা বসতে থাকবে না? ধরুন জিনিসগুলো এনাফ বড়, পুরা কন্টেইনারের প্রস্থ খেয়ে ফেলতেছে, তাহলে আমি যখন অনেকগুলো জিনিস এভাবে ঢুকায় দিব, আমি কিন্তু সবচেয়ে উপরে যে জিনিসটা আছে সেটা না সরায় নিচের গুলা ধরতে পারবো না, এবং আমার দেখতে হলে শুধুমাত্র উপরের যে এলিমেন্ট আছে শুধু সেটাই দেখতে পারবো, আমি নিচের গুলা দেখতেও পারবো না। স্ট্যাক হচ্ছে এরকম, এটাই হলো একটা স্ট্যাক, যে সবচেয়ে লাস্টে যাকে ঢুকানো হয়েছে, সবার সবচেয়ে আগে যাকে ঢুকানো হয়েছে সে সবার লাস্টে থাকবে, মানে সে সবার নিচে পড়ে থাকবে, তাকে আমি দেখতে পারবো না, তাকে আমি উঠাইতেও পারবো না। কিন্তু সবার লাস্টে যাকে ঢুকানো হয়েছে তাকেই আমি দেখতে পারবো, তাকে আমি বের করতে পারবো, এবং ওকে না বের করে আমি কিন্তু পরেরটা দেখতে পারবো না। তো আমি যদি ওকে বের করে ফেলি, তাহলে এখন আমি পরেরটা দেখতে পারবো, তাই না? এটাই হচ্ছে আমার স্ট্যাক। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে এটা আমরা কিভাবে এটা আমরা কিভাবে ইয়া করবো? আল্লাহ কি উপরে ফেলছে, পপ সাইজ এমটি। আচ্ছা, এটা আমাদের গেল কিউ। এখন আমরা স্ট্যাক তাহলে কিভাবে কি করব? সবগুলো ফাংশন প্রায় সেম, আমার জাস্ট নামটা চেঞ্জ করে দিই, এখানে হবে স্ট্যাক ডিক্লেয়ার করার ওয়ে হলো স্ট্যাক ডাটা টাইপ নেম। ঠিক আছে, পুশ এলিমেন্ট পুশ করার ওয়ে সেম, অ্যাক্সেস করার জন্য ফ্রন্ট না দিয়ে টপ দেয়া লাগে, পপ করার ওয়ে সেম, সাইজ দেখার ওয়ে সেম, এমটি কিনা এটা দেখার ওয়ে সেম। সো কি করতেছি আমি স্ট্যাক কিভাবে ডিক্লেয়ার করতেছি? স্ট্যাক মার্কআপ ডাটা টাইপ তারপর নাম। ঠিক আছে, দেন আমি হচ্ছে পুশ করব সেম ভাবে, পুশ করব, এখানে আমি পুশ করতেছি। আর এমটি ফাংশনের কাজ, সাইজ ফাংশনের কাজ আগের মতো। কিউ এ যেটা ছিল যে যদি কিউ এমটি হয় তাহলে এমটি ফাংশনটা 1 রিটার্ন করে, মানে কিউ যদি খালি থাকে তাহলে এমটি ফাংশনটা 1 রিটার্ন করে, আর কিউ এর মধ্যে যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকে তাহলে এমটি ফাংশনটা 1 রিটার্ন করে। সেম ভাবে কাজ করবে, জাস্ট ফ্রন্ট জিনিসটা নাই, ফ্রন্টের জায়গায় হচ্ছে টপ। ঠিক আছে, সো আচ্ছা, কারো যদি ক্লাস মিস যেয়ে থাকে, অনেক কারণে যাইতে পারে, নেটের সমস্যা হতে পারে বা টাইমের কারণে হতে পারে, তো ক্লাস রেকর্ড হচ্ছে, তো সমস্যা নেই, পরে ভিডিও পেয়ে যাবেন, আর ম্যাটেরিয়ালসও দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, আর যেটা বলতেছিলাম যে এই যে আমি পুশ করতেছি আগের মতো, কিউ এ যে লিমিটেশনটা ছিল যে আমার সেই জিনিসই পুশ করা লাগবে যেটা আমি ডাটা টাইপ ডিক্লেয়ার করেছি, এটাও সেম, এখানেও সেম কন্ডিশন আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি দুইটা এলিমেন্ট দেখাই, আমি দুইটা এলিমেন্ট পুশ করলাম, তাহলে আমার এই প্রিন্ট কি হবে? আমার প্রিন্ট হওয়া উচিত -5, তাই না? কারণ সবার উপরে আছে -5। আমি যদি রান দেই, সবার উপরে হচ্ছে -5। আচ্ছা দেখেন কি হয়েছে, প্রথমে -5 প্রিন্ট হয়েছে কারণ সবার উপরে -5 ছিল, পরে আমি একটা পপ করছি 30 নম্বর লাইনে, তাহলে এখন -5 চলে গেছে, দেন সবার উপরে আছে 5 প্রিন্ট হয়েছে। সেম ভাবে আমি যদি এটা করি, আমি প্রথমে 5 পুশ করলাম, দেন -5 দেন 0, তাহলে সবার উপরে 0 আছে, সো 0 প্রিন্ট হইলো। দেন এটা পপ করে ফেললাম, দেন সবার উপরে কি আছে -5, যেহেতু 0 পপ হয়ে গেছে, সো এখন -5 প্রিন্ট হইলো। এভাবে আমার স্ট্যাক কাজ করতেছে, মানে একটা কন্টেইনারের মতো। এইভাবে যদি আমরা ভিজুয়ালাইজ করি যে এটা একটা কন্টেইনার, তাহলে আমার স্ট্যাক বুঝতে সুবিধা হয়, যে সবার লাস্টে ঢুকছে সে সবার আগে ঢুকাবে। আর কিউকে আমরা ভিজুয়ালাইজ করব একটা লাইনের মতো, যে একটা লাইনে যখন মানুষ দাঁড়ায়, যে সবার আগে আছে সে সবার আগে সার্ভিসটা পায়, এবং সেই সবার আগে বের হয়, সে বের হওয়ার আগ পর্যন্ত কেউ আসতে পারে না, কাউকে আমরা অ্যাক্সেস দিতে পারি না। ওইরকম স্ট্যাকে হচ্ছে কন্টেইনারের মতো, আর কিউ হচ্ছে একটা লাইনের মতো।
আর এই তো হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন। আই গেস ইমপ্লিমেন্টেশনে কারো কোনো প্রবলেম নাই, যদি হয় তাহলে অবশ্যই বলবেন। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তো আমি হচ্ছে ক্লাস রুটিনে কিছু বলি। ওটা হচ্ছে যে পেজে পোস্ট দেওয়া হয়েছিল যে রবি মঙ্গল শুক্র এই 3 দিন ক্লাস হবে। রবি মঙ্গল ক্লাসের পরে কন্টেস্ট থাকবে বলা হয়েছে, আর শুক্রবার ওইগুলো নিয়ে ডিসকাস করা হবে। এখন প্রবলেম হলো যে এটা যেহেতু বিগিনার কোর্স, শুরুতে কয়েকটা ক্লাসের উপর সাথে সাথে আসলে কন্টেস্ট নেওয়া সম্ভব না। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে কখন অ্যারে ইউজ করবো আর কখন ভেক্টর ইউজ করবো। সেটা আসলে ভেক্টর আমাদের গ্রাফ থিওরিতে অনেক লাগে, আমরা যখন গ্রাফ থিওরি দেখবো তখন বুঝতে পারবো। এছাড়াও অ্যারের সব কাজই তো ভেক্টর দিয়ে করা যায়, তাই না? কারণ ভেক্টর একটা অ্যারে, সাইজটা ভ্যারিয়েবল। সো আমাদের যদি মানে আমরা চাইলে ভেক্টর ইউজ করতে পারি, যেহেতু আমাদের সাইজ ভ্যারিয়েবল, সো আমরা মেমোরিটা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আর না হলে আমরা অ্যারে দিয়ে চালাতে পারি, যদি আমাদের এত ঝামেলা নিতে ইচ্ছা না করে। কারণ ভেক্টর ইউজ করা একটু ঝামেলা, আমার পুশ ব্যাক করা লাগতেছে। অ্যারে তো এরকম ঝামেলা নাই, তাই না? কিছু কিছু ক্ষেত্রে আমার সাইজ নিয়ে অনেক ঝামেলা হয়, যেমন গ্রাফ আমরা দেখবো, বা অনেক জায়গায় হয় যে আমাদের সাইজটা নিয়ে একটু মাথা ঘামানো লাগে, তখন আমরা ভেক্টর ইউজ করতে পারি। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে আচ্ছা সিএফ, হ্যাঁ সিএফ এ কন্টেস্ট থাকলে অবশ্যই চেঞ্জ করা হবে। ওটাই আমি বলতে চাইছিলাম যে আমি চাই যে আপনারা সবাই হচ্ছে ডিপ টু কন্টেস্ট, ডিপ 3, ডিপ 4 সবগুলাই যেন হচ্ছে রেগুলারলি করেন, এডুকেশনাল কন্টেস্ট গুলো যেন রেগুলারলি করেন। কারণ হচ্ছে আমি শুরুতে বলছিলাম যে এই কন্টেস্ট ডিপ 2 এর এ করার জন্য দেখা যায় যে ইমপ্লিমেন্টেশন একটা ফর লুপ চালানো ছাড়া তেমন কিছুই লাগে না, আর যা লাগে হচ্ছে মাথা খাটানো লাগে। তো ওইটার জন্য আপনার তেমন কোনো অ্যালগরিদমই জানা লাগবে না, ঠিক আছে? ওটার জন্য প্র্যাকটিস লাগবে। সেই জন্য অবশ্যই ডিপ টু কন্টেস্ট করবেন। শুধু এ করেন সমস্যা নাই, বি ট্রাই করলেন, পরে যখন কন্টেস্ট হয়ে গেল সলিউশন দেখলেন, সমস্যা নেই। আর ডিপ 3 গুলা আরো ইজি হয়, ডিপ 4 আরো ইজি হয়। সো অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, আর আমরা যে কন্টেস্ট দেওয়ার কথা সেটা নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে যেহেতু বিগিনার ক্লাস, এই জাস্ট শুরুর কয়েকটা ক্লাসে হয়তো হয়তো দুইটা ক্লাসে বা 3টা ক্লাসে কন্টেস্ট দেওয়া যাবে না, কিন্তু তারপর থেকে আমরা রেগুলার কন্টেস্ট দিব। মানে জাস্ট ভেক্টর কিউ দিয়ে হয়তো তেমন কিছু, আমরা যেহেতু আজকে ভেক্টর কিউ আর স্ট্যাক করলাম, তাই না? এগুলো ইমপ্লিমেন্ট করা ছাড়া তার তেমন কিছু নাই, তাই না? সো এগুলা দিয়ে আসলে তেমন কন্টেস্ট দেওয়া যায় না। তো আর 2টা ক্লাস পরেই বা আরেকটা ক্লাস পরেই আমরা হচ্ছে কন্টেস্ট রেগুলার দিব। সো কন্টেস্ট নিয়ে টেনশন করে না, আমরা কন্টেস্ট দিয়ে দিব, সমস্যা নেই। এই তো আজকের ক্লাস এতটুকুই। কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। কারো কোনো কোশ্চেন থাকলে রেজ হ্যান্ড দেন, তাহলে আমি দিয়ে দিব। সো আশা করি কারো কোনো কোশ্চেন নাই। যদি কোনো সিএফ রাউন্ড থাকে কোনোদিন ক্লাসের সাথে ক্লাস করে, তো ওই দিন আমরা ক্লাসটা পিছাই দিব, পরের দিন বা আগের দিন নিয়ে নিব, যেহেতু কন্টেস্টের দেখা যায় সিএফ অনেক আগেই দিয়ে দেয়। আচ্ছা, একজন রিসেন্ট দিচ্ছে, আমি হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমাদের আগামী ক্লাস কোন বিষয়ের উপর হবে বা কোন টপিকের উপর হবে সেটা কেমনে জানবো? আচ্ছা, আগামী ক্লাস কোন টপিকের উপর হবে এটা, হ্যাঁ আচ্ছা এক মিনিট একটু। হ্যাঁ, আমার স্কুলে যে দেওয়া আছে, যে কোর্সগুলো দেওয়া আছে, আমি চেষ্টা করব ওইভাবেই ওই সিরিয়ালে নেওয়ার চেষ্টা করব। কোর্সের যে লিস্ট দেওয়া আছে ওই সিরিয়ালেই নেওয়ার চেষ্টা করব। মানে আমি চেষ্টা করছি ওইভাবে দেওয়ার, যাতে আমার হচ্ছে পড়াইতে সুবিধা হয়। তারপর আমি চেষ্টা করব হচ্ছে ক্লাসরুমে পোস্ট দিয়ে দিতে যে এই টপিকের উপর আজকে ক্লাস নেওয়া হবে। আচ্ছা ভাই। আচ্ছা, একজন কোশ্চেন করছে যে এসটিএল গুলা অ্যাপ্লাই করা যাবে কোন টাইপের প্রবলেমে, আর ক্লাস রেকর্ডিং কখন? আচ্ছা, ক্লাস রেকর্ডিং দিয়ে দেওয়া হবে হয়তো কালকের মধ্যে বা আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এই এসটিএল গুলো অ্যাপ্লাই করা হবে, এটা অ্যাপ্লিকেশন আমরা দেখবো, যেমন কিউ এর অ্যাপ্লিকেশন আছে, গ্রাফে আছে কিউ এর অ্যাপ্লিকেশন, ভেক্টরের অ্যাপ্লিকেশন অলমোস্ট অনেক জায়গায় লাগে।
ম্যাথেও লাগে, ভেক্টর অ্যাপ্লিকেশন ম্যাথে লাগে, গ্রাফে লাগে। তারপর হচ্ছে যেমন ম্যাথে প্রাইম নাম্বার বের করতে লাগে। তারপর কিউ এর অ্যাপ্লিকেশন, স্ট্যাকের অ্যাপ্লিকেশন, এগুলো গ্রাফে লাগে। তারপর ভেক্টর অ্যাপ্লিকেশন আমরা ডাইনামিক প্রোগ্রামিং দেখতে পাই। তো আমরা সামনে দেখব, সমস্যা নেই, এই সবগুলো আমরা সামনে দেখব। তো আমরা ইউজ করতে সামনে যখন আমরা এখন আমি অ্যাপ্লিকেশন গুলো দেখাইনি, কারণ হচ্ছে না পড়ায় আসলে আমি যদি গ্রাফের কোনো অ্যাপ্লিকেশন এখন দেখাই তাহলে তো আসলে কেউ বুঝবে না। এই জন্য হচ্ছে যখন পড়াবো তখনই দেখতে পাবো অ্যাপ্লিকেশন। এখন আপাতত শিখে নেই এই জিনিসগুলো। তো পরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন যখন দেখবো তখন লাগলে আবার একটু রিভিউ করা যাবে, সমস্যা নেই। আর হচ্ছে কারো যদি কোনো জিনিসে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলতে পারেন, অথবা ক্লাসরুমে পৌঁছে দিতে পারেন, অথবা এই ওয়েবসাইটে চেক করতে পারেন। ওয়েবসাইট যদি বুঝতে সমস্যা হয় আমাকে নক দিতে পারেন, c++.com। এখানে অনেক লাইব্রেরি দেওয়া থাকে, আপনারা ডাইরেক্ট গিয়ে চেক করতে পারেন। যে ভেক্টরের অনেকগুলো ফাংশন আছে, আমি জাস্ট অল্প কয়েকটা দেখাচ্ছি কারণ এত কিছু লাগে না। আমিও অনেক কিছু জাস্ট মানে বিগিন তারপর ইটারেট করা, দেন পুশ ব্যাক করা, এগুলো ছাড়া আসলে খুব একটা ইউজ করা হয় না। আরেকটা ইউজ করা হয় সর্ট ফাংশনটা ইউজ করা হয়, ওইটা আমরা সর্ট যখন করবো তখন দেখাবো, সমস্যা। আচ্ছা, একজন কোশ্চেন করছে সিএফএ এর প্রবলেম সলভ করতে এসটিএল লাগবে কি? নরমালি লাগে না, এসটিএল ইউজ করলে ইজি হয় কেমন না। আমি তো একটু আগে বললাম যে সিএফ এর ডিফ2 এ করতে গেলে দেখা যায় নরমালি ফর লুপ চালাই হয়ে যাচ্ছে, কিছু ইমপ্লিমেন্টেশন থাকে একটু মাথা খাটানো লাগে, তো নরমালি লাগে না। বি তে লাগতে পারে ভেক্টর বা কিউ, সি তে লাগতে পারে, অনেক কিছু কিছু ইজি প্রবলেমে লাগে। আবার যেমন কিউ দিয়ে অনেক প্রবলেম আছে, কিউ ছাড়া অ্যারে দিয়ে করে ফেলা যায়, কিন্তু কিউ ইউজ করলে ইমপ্লিমেন্ট করতে একটু সুবিধা হয়। যেমন কিউ এর কাজটা হয়তো অ্যারে দিয়ে করা যাবে, অ্যারে দিয়ে আমি এখন দেখাইতে পারবো, কিন্তু কিউ ইউজ করলে অবশ্যই কাজটা করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, নরমালি সিএফ ডিফ2 এর এ করতে এগুলা কিছুই লাগে না, কারণ আমরা আগে থেকে শিখে রাখতেছি আর কি, পরে লাগবে, পরের প্রবলেম গুলোর জন্য লাগবে। তো দুইজন রেইজ হ্যান্ড করছে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মাহমুদ হাসান বলেন। আচ্ছা, আমি মাহমুদ হাসান কে আনমিউট দিতে পারতেছি না, আমি আনমিউট দিচ্ছি বাট হচ্ছে না আনমিউট। তো একটু কষ্ট করে চ্যাটে বলেন যদি সমস্যা না হয়। হ্যালো, আচ্ছা দুইজনের রেইজ হ্যান্ড করছে বাট আমি কাউকে আনমিউট দিতে পারতেছি না আসলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাইয়া ওই সিএফএ প্রবলেম সলভ করার সময় কিছু কিছু প্রবলেমে মানে যদি মনে করেন মানে বাজে গেছি, পারতেছি না এখন, মানে আপনার সাথে মানে সেটা কিভাবে মানে ডিসকাস করবো যে ভাই এটা পারতেছি না, এই প্রবলেমটা আটকায় গেছি, আচ্ছা, বা এটা আপনার একটু হচ্ছে কেমনে কি আমাদের হবে? যে উইকলি যে ক্লাস, শুক্রবারের ক্লাসে সবার প্রবলেম নিয়ে ডিসকাস করা হবে, সমস্যা নেই, ঠিক আছে। আর নরমালি হচ্ছে সিএফ এর আমরা প্র্যাকটিস করতে এই জন্যই বলি, সিএফ এ সলিউশনের সাথে সাথে দিয়ে দেয়, সো সলিউশন দেখতে পারেন, সলিউশন দেখেও যদি না পারেন তাহলে আমরা সমস্যা নেই, ক্লাসে ডিসকাস করবো এগুলো। ক্লাসে হ্যাঁ, আচ্ছা ক্লাসের বাইরে গ্রুপ ডিসকাস করা যাবে, একজন কোশ্চেন হ্যাঁ করা যাবে, সমস্যা নেই, মেম্বারদের মধ্যে ডিসকাস করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকজন কি কোশ্চেন করছে, আমাদের কন্টেস্ট প্রবলেম গুলো সব সিএফ থেকে হবে কিনা? বেশি হয়তো বেশিরভাগ সিএফ থেকে হবে, কারণ আমি যেটা বলছিলাম যে সিএফ এ আসলে মানে বিগিনারদের জন্য অনেক ভালো লেভেলের প্রবলেম থাকে। অন্য সাইটে দেখা যায় যে অ্যালগরিদমের নলেজ লাগতেছে অনেক বেশি, সিএফ এর প্রবলেমে তেমন খুব একটা লাগে না, তো এই জন্য বেশিরভাগ চেষ্টা হবে সিএফ থেকে দেওয়ার। বাইরে থেকে দিতে পারি যদি মনে হয় যে দেওয়ার মতো তাহলে দিব। আচ্ছা, একজন রেজ হ্যান্ড করতে পারেন, তাকে আনমিউট দিতে পারতেছি না, তো যদি পারেন একটু চ্যাটে বলেন
আমি ক্লিক করতেছি বাট হচ্ছে না। দেখেন ভাই মাহমুদ হাসান, আপনার ওই পাশ থেকে আনমিউট করা যায় কিনা একটু দেখেন। আচ্ছা, তো আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোশ্চেন না থাকে তাহলে লিখে দিয়ে দিতে পারেন, আর ভিডিও আজকে রাত্রে বা কালকের মধ্যে পেয়ে যাবেন। মাহমুদ হাসান ভাই হচ্ছে না, আপনার আনমিউট হচ্ছে না কোনো কারণে, বুঝতেছি না। আপনি একটু চ্যাটে বলতে পারলে সুবিধা হয়। আচ্ছা, তো আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই, তো আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি।